আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কি অবস্থা সবার? তোমাদের আহ, এই যে 26-এ যে ক্লাস শুরু হইলো, সবার শেষেই কি আমার সঙ্গে দেখা হলো? সবগুলো সাবজেক্টের ক্লাস বোধহয় একটা করে হয়ে গেছে, কেমিস্ট্রি বাদে। ফিজিক্স হয়েছে আমি দেখছি, ম্যাথ হয়েছে দেখছি, আইসিটি হয়েছে দেখছি, ইংলিশ বাংলাও বোধহয় হয়েছে। দিন শেষে কেমিস্ট্রি একেবারে শেষে। আচ্ছা, না ভালো। শেষ ভালো যার সব ভালো তার। তো সবাই কি অবস্থা? হালকা মানে হালচাল কেমন চলে? নতুন একটা জায়গায় গেছো, নতুন একটা স্টেজে উঠছো, এটার সাথে কিভাবে আসলে খাপ খাওয়াচ্ছ সবই জানাও। আমরা সবার কমেন্ট পড়বো, অনেক আড্ডাবাজি হবে, অনেক পড়াশোনা হবে, অনেক মজা হবে, সবই হবে। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। বাংলা হয়নি, আচ্ছা আমি সেকেন্ড লাস্ট নেবে। আসিয়া খাতুন, শিহাব, অন্নিকা, তাসমিয়া, ইফাত, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, আমি আছি, আমি বেশ ভালো আছি। খালি আমার একটু সর্দি লাগছে, বুঝছো? সর্দি লাগছে, মাথা ভারী ভারী হয়ে আছে, মনে হচ্ছে জ্বর জ্বর আসবে। তো আমাদের তো পরিচয় পরিবর্তন হয়ে গেছে, তাই না? আমাদের পরিচয় ছিল আগে SSC 24, এখন আমাদের পরিচয় HSC 26। তো এই যে নতুন পরিচয়, এখন কলেজে ক্লাস শুরু হবে। জানি না তোমরা জিনিসটাকে কিভাবে দেখছো, বাট এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন জীবনে। কেন বিশাল পরিবর্তন? স্কুল জীবন, কলেজ জীবন, স্কুলের এইম, কলেজের এইম, স্কুলের তোমার ম্যাচুরিটি, কলেজে তোমার ম্যাচুরিটি, স্কুলে পড়াশোনার ধরন, কলেজে পড়াশোনার ধরন অনেক আলাদা। স্কুলের টিচার, কলেজের টিচারও তো আলাদা। তুমি এখন এক টাইপের টিচারের কাছে পড়ছো, এখন নতুন টাইপের টিচারের কাছে পড়বা, তো সব মিলে আসলে অনেক বড় একটা পরিবর্তন হবে। এই পরিবর্তনটাকে তুমি যদি সাদরে গ্রহণ করো, যদি তুমি মনে করো ভয় না পাও, তাহলে কিন্তু দেখবা যে এমন আহামরি কিছু না। লাইফে পরিবর্তন হয়, চেঞ্জ এটা লাইফের সব থেকে কনস্ট্যান্ট জিনিস, চেঞ্জ আসবে। লাইফ চেঞ্জ হবেই, তুমি চাও না চাও। তোমার সারাউন্ডিংস পরিবর্তন হবে, তুমি যদি সেটাকে সুন্দর মতো গ্রহণ করতে পারো, সেটাকে হাসি মুখে বরণ করতে পারো, তাহলে দেখবা যে জীবন আসলে পরিবর্তন খুব একটা না, তোমার কাছে ভাল লাগবে। আরেকটা জিনিস, তুমি কখনো কি খেয়াল করছো যে আমাদের মধ্যে অনেকেই আছে যারা পুরাতন মুভি দেখে অভ্যস্ত। মানে একই মুভি, দেখা মুভি কিন্তু বারবার দেখি, একটা গান শোনা বারবার শুনি। আবার অনেক সময় দেখা যায় একটা গান তুমি নতুন একটা মুভি বের হয়েছে, বাট দেখতে কেন জানি সাহস পাই না আমরা। কেন সাহস পাই না? মনে হয় যে এই মুভিটা ভালো হবে কিনা, নতুন একটা মুভি দেখবো মজা লাগবে কিনা, এই ভয়টা আমাদের মধ্যে থাকে। তো এই ভয়টা যাদের মধ্যে আছে ওরা আসলে নতুনত্বকে একটু ভয় পায়। ভেতর থেকেই ভয়টা মানুষের মধ্যে আসে, সবসময় আসে। তো এখান থেকে বের হয়ে আসতে হবে। নতুন জিনিস তুমি জানো না আসলে কেমন, এই জন্য তুমি যতক্ষণ না পর্যন্ত ভেতরে না যাবা, তুমি যতক্ষণ না পর্যন্ত ওইটার বিস্তারিত না জানবা, অতক্ষণ পর্যন্ত আসলে তুমি জানো না যে এটা ইন্টারেস্টিং হবে না বোরিং হবে। এই নতুন লাইফটাও সেরকম, নতুন একটা জায়গায় গেছো, আসলে এমন কেউ কিছু তো তোমার কাছে জানা নাই যে কিরকম হবে কেমন হবে। তো সবাইকে আমি বলছি, লেগে থাকো, পজিটিভলি নাও, সাদরে গ্রহণ করো, দেখবা যে এই লাইফটা খারাপ না, ভালোই, মজাই লাগবে আর কি, ঠিক আছে? ওকে, সো আমরা আসলে পড়াশোনায় ফেরত যাই। আর অনেকে, আমি জানি না আমার পরিচয় জানো কিনা, আমার পরিচয় এখানে লেখা আছে, আমার নাম শাওন রেজা। আম, আর আমি হচ্ছে, আমার কলেজ ছিল নটরডেম কলেজ, কলেজের নাম এখানে লেখা নাই। সো আমি নটরডেম কলেজে পড়াশোনা করছি। আর এরপরে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার ডিপার্টমেন্ট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। ওকে। আর তোমাদের কেমিস্ট্রি পড়াবো, কেমিস্ট্রি শেখানোর চেষ্টা করব, তোমাদের শেখানোর সাথে সাথে আমিও শিখবো। এটা সত্যি কথা, তোমাদের যখন শিখাই তখন আমি নিজেও অনেক কিছু শিখি। অনেক কিছু, অনেক কিছু নতুন নতুন জানি। কি প্রশ্ন করলে কিভাবে আনসার করতে হয় সেটাও আমি জানি। তো যেহেতু অনেকের কলেজ শুরু হয়েছে, অনেকের শুরু হয়নি, আমি সবাইকে বলে দিই এই কথাগুলো প্রথম দিন বলা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এদের একটা স্লাইড অ্যাড করে এই স্লাইডে বলি, কয়েকটা জিনিস একটু মাথায় রাখবা। প্রথমত, নাম পড়বো, যেমন সাদিয়া সুলতানা বলছে আমার নামটা একটু নেন, নিয়ে ফেলছে। এই যে কলেজে যে উঠছো, তোমার কাছে মনে হতেই পারে কলেজ তো মাত্র শুরু হয়েছে, ভাই কিছুদিন মানে কিছুদিন একটু রিল্যাক্স করি, একটু সময় নেই, একটু ঘোরাফেরা করি, একটু মুভি সিরিজ দেখি। এরকম তো অনেক চিন্তা ভাবনা মাথায় আছে। যাদের মাথায় এই চিন্তা ভাবনাগুলো আছে তাদেরকে বলবো, তোমার কাছে কি মনে হয় না সেই দিন এসএসসি পরীক্ষা দিছো? দেখো মনে হয় কিনা। এই যে সেই দিন এসএসসি পরীক্ষা দিছি, সেই দিন রেজাল্ট দিল, কিন্তু দেখো রেজাল্ট দিছে কিন্তু 3-4 মাস হয়ে গেছে। এই যে 3-4 মাস যে সেই দিন মনে হচ্ছে, তুমি যখন সেকেন্ড ইয়ারে উঠবা তখনও তোমার কাছে মনে হবে সেই দিন শাওন ভাইয়া প্রথম দিন এই কথাগুলো বলছিল প্রথম ক্লাসে। তো এই যে সেই দিন এই দিন কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আমি সবাইকে বলবো প্রতিটা দিন কাউন্ট করো, প্রতিটা দিনকে আমলে নাও। একটা দিন নষ্ট হয়ে যাওয়া মানে হইতেছে ওই দিনটা নষ্ট হয়ে যাওয়া।
ওইটা তোমার লাইফে আর আসবে না। সো তুমি যদি প্রতিটা দিনকে আমলে নাও, প্রতিটা দিনকে কাউন্ট করো, কাজে লাগানোর চেষ্টা করো, তখন দেখবা যে দিনটা ধীরে 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 যায়। কিন্তু যদি এরকম চিন্তা করো যে সেই দিন একটু উঠি, একটু ঘুরি ফিরি, মুভি দেখি, কলেজে ক্লাস শুরু হোক, বইটা বের হোক, এই শিক্ষতে ক্লাস শুরু হোক, আগে পরীক্ষাগুলো আসুক, তারপর না হয় পড়বো না, এটা তোমার লাইফে সব থেকে বড় ভুলগুলোর একটা হবে। সো এই দিন সেই দিন বলে দিন না, প্রতিটা দিন দিন, প্রতিটা মোমেন্ট মোমেন্ট, যেটা চলে গেছে সেটা লাইফে কখনো আসবে না। নাম্বার 2, ভাইয়া বই কিনবো কোনটা, কোন বই কিনবো, কোন বই ভালো হবে, এক একজন এক একটা বই সাজেস্ট করে। ওই ভাইয়া বলছে আমি এই বই পড়ে বুয়েটে চান্স পাইছি, তো আমার তো এই বই পড়তে হবে। অমুক ভাইয়া তো আবার বলছে যে এই বই ছাড়া তো মেডিকেলে চান্স হবেই না, এই বই পড়ে সবাই মেডিকেলে চান্স পায়। অমুক ভাইয়া বলছে ডিউতে চান্স পেতে গেলে এই বই মাস্ট। তো এরকম অনেক কথা বলে। আমি তোমাদেরকে বলি, প্রথম কথা হচ্ছে ভাইয়া প্রতিটা দিনকে আমলে নিবা। এই যে এই মোমেন্টটা যে চলে যাচ্ছে, এই মোমেন্টটা আসলে কখনোই ফেরত আসবে না। এটাকে কাজে লাগানোর চেষ্টা করো। এভরি মোমেন্ট কাউন্টস, প্রতিটা বিন্দু মিলে সিন্ধু হয়। তোমাদেরকে একটা কথা বলি, ধরো একটা ছেলে নেশাখোর, একটা ছেলে ধরো প্রচুর নেশাখোর। তোমার কি মনে হয় সে একদিনে নেশাখোর হয়েছে? কখনোই না কিন্তু। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন তার কাছে মনে হয়েছে আজকে একটা সিগারেটে টান দিয়ে দিই, একদিন দিলে কিছু না, একটু টেস্ট করি। কালকে মনে হয়েছে 2 দিন দিচ্ছি, এমন তো আমারই ব্যাপার না। তারপরে একসাথে একটু একটু করে যেতে 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 সিগারেট থেকে ধরো সে আরো বড় বড় নেশার দিকে গেছে। এখন সে যদি আসলেই টের পেত যে আমি নেশাখোর হয়ে যাচ্ছি, তাহলে সে কিন্তু নেশাখোর হতো না। তো মানুষ যখন গোল্লায় যায়, মানুষ যখন বকে যায়, তখন এই প্রসেসের মধ্যে সে নিজেকে টের পায় না যে আমি গোল্লায় যাচ্ছি বা আমি বকে যাচ্ছি। টের পাইলে তো সে বকে যেত না, বা তার ফ্যামিলি টের পাইলেও সে বকে যেত না। এই জন্য তুমি যখন পিছাবা ভাই, বিশ্বাস করো, একদিন ফাঁকি দিচ্ছ, 2 দিন, 3 দিন, 5 দিন, তুমি যে কখন পিছায় যাচ্ছ তুমি কখনোই টের পাবা না। অনেক ঝামেলা আছে কিন্তু। এই জন্য কখনোই কোনোভাবে কিন্তু লাইন থেকে বিচ্যুত হওয়া যাবে না। তারপরে আসি হইতেছে বই কোনটা কিনবো, কোন বই কিনবো। সত্যি কথা বলতে কি, কোনো বই আসলে ম্যাটার করে না, একটা বই পড়লেই হয়। তোমার কাছে কি মনে হয় না যে একটা বইতে যে জিনিস আছে সেই জিনিস যদি আমি ঠিকঠাক মতো পারি, তাইলে ভাই বিশ্বাস করো তুমি পণ্ডিত হয়ে যাবা কেমিস্ট্রিতে, লিটারেলি তুমি পণ্ডিত হয়ে যাবা একটা বই তুমি যদি পারো। তো কথা হচ্ছে যে ভাই তাহলে কোন বইটা পড়বো, তোমার যেটা ভালো লাগে সেটা পড়ো। বাট আমি তোমাদেরকে হচ্ছে একটা সাজেশন দিই, আমি সবসময় বলি যে বইটা পড়তে সহজ লাগে, যে বইটা তোমার কাছে ইজি লাগবে সেই বইটা পড়া ভালো। সো আমার সব থেকে প্রিয় বই যদি বলি দুইটা, একটা হচ্ছে লিঙ্কন স্যারের বই, দেখবা যে হইতেছে অক্ষরপত্র পাবলিকেশনের, আরেকটা হচ্ছে কবির স্যারের বই। ভাইয়া এই দুটো বই আপনার কেন ভালো লাগে? ভাই এই বই দুটো বই ইজি, সহজ করে লেখা, সুন্দর করে লেখা, তার জন্য আমার ভালো লাগে। আমি জানি এখানে বোধহয় খুব পপুলার মতামত আমি দেই নাই, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে সরোজকান্তি সিংহ, হাজারি এবং হারাধন নাগ। এই বইয়ের নাম যেরকম কঠিন, বইয়ের ভিতরে লেখাগুলো এরকম কঠিন। আর সঞ্জিত কুমার ঘোষ স্যারের বইয়ে তো আরো কঠিন করে লেখা। তো এই বইটা কেন সাজেস্ট করছি ভাই, ইজি, আর কিছু না, জাস্ট ইজি। এই বইটা সহজ, এই বইটা পড়লে সহজে বোঝা যায়। তুমি যদি ওই বই পড়ো আমার কোনো আপত্তি নাই, আমার সাথে কোনো বইয়ের কোনো পাবলিকেশনের কোনো লেনদেন নাই, আমি কারো কাছ থেকে টাকা নেই দেই না। তো এমন কোনো স্বার্থ আমার নাই যে তোমাকে এই বইটা আমি সাজেস্ট করব, ইজি দেখে তারপরে বলতেছি। এবং তুমি যখন বই পড়ো, তুমি তারপরে যদি প্র্যাকটিস করো, ভাই যা বই পড়ো একটা পড়লেই হয়। এরপর আসি হইতেছে কিছু জিনিস মাথায় রাখবা যখন কলেজে উঠছো, কিভাবে পড়তে হবে, কোন ওয়েতে পড়তে হবে, খাতা পড়বো না বই পড়বো, তারপরে টেস্ট পেপার পড়বো নাকি প্রশ্ন ব্যাংক পড়বো, এখন থেকে একাডেমিক পড়বো না অ্যাডমিশন পড়বো, এগুলো সামনে সামনে যখন আমরা টপিকগুলো আসবে তখন একটু একটু করে হচ্ছে আমি তোমাকে বলে দিব। সাথে থেকো, ভরসা রেখো, যেটা করতে বলি সেটা করবা, যেটা করতে না বলবো সেটা করবা না। দেখবা তুমি যেটাতেই পড়ো না কেন, যে বইটাই পড়ো না কেন, ইনশাল্লাহ খুব স্মুথলি সবকিছু শেষ হবে। তো আমি সবাইকে চাই আমাদের উপর ভরসা রাখো, আমার উপর ভরসা রাখো। যেটা যখন বলতেছি যে এটা করো অথবা এটা করো না, আমাদের সঙ্গে থেকো। কারণ তুমি যেই পথে হাঁটছো সেই পথে আমরা খুব সাকসেসফুলি হেঁটে আসছি। তুমি যে পথে আগানোর চেষ্টা করছো, তোমার যে এইমটা আছে সেই এইমেও আমরা খুব সাকসেসফুলি পার করে আসছি। তো আমরা জানি কি করতে, কি দিয়ে কি করতে হয়, শুধু আমাদের সঙ্গে থেকো, ওকে? এখন ভাই অনেকে বলতেছে ভাই ইন্টারমিডিয়েটে ম্যাজিকটা কি, মানে ম্যাজিকটা কি, কি করলে আসলে ভালো করা যায়? যারা ভালো করে তারা কি করে ভাই, ওরা কি অন্য চালের ভাত খায়? অনেক সময় আম্মুরা বলে না যে তোরে কি চালের ভাত খাওয়াইছে, তোরে কি কিছু কম খাওয়াইছে? তো বিশ্বাস করো যারা ইন্টার লাইফে ভালো করে, মেয়েদের ম্যাজিকটা কি, রেগুলারিটি। ওরা নিয়মিত ক্লাস করতো, ওরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো, এবং যখন যেটা আমরা করতে বলতাম ওটা করছে, তারপরেই তারা দিন শেষে ভালো করছে। এমন আহামরি কোনো ম্যাজিক ওদের মধ্যে ছিল না যে আরে ভাই ওর কাছে তো, ওর বাসায় তো 2-3 জন কেমিস্ট্রিতে পিএইচডি করা টিচার ছিল, ওর বাসায় 2-3 জন ফিজিক্সে পিএইচডি করা টিচার ছিল, এরকম না। দিন শেষে রেগুলারিটি, রেগুলার পড়ো, ক্লাস করো, কন্টেন্ট দেখো, ভুলগুলো অ্যানালাইসিস করো,
তোমার ধান্দাটা যেন পড়ার মধ্যে হয়, ধান্দাটা যেন পড়ার বাইরে না যায়। ওকে, তো আশা করি এটুকু বুঝতে পারছো। সবাইকে একটা কথা একটু করে দেই, এখন থেকেই হচ্ছে সতর্ক করে দেই, সেটা হচ্ছে নতুন জায়গায় আসছো, অনেকে নিজের ফ্যামিলি ছেড়ে মেসে উঠছো, অনেকে কলেজের হোস্টেলে উঠছো, তার মানে কি হয়েছে, এখন হয়তো একটু ফ্রিডম পেয়ে গেছো। আব্বু আম্মু এখন খবরদারি একটু কম করে তোমার উপরে, এবং তুমি আব্বু আম্মুকে ভাব দেখাও যে আমি অনেক বড় হয়ে গেছে। সো নিজেকে বেশি বড় ভেবো না, কারণ হচ্ছে মানুষ যখন যে বয়সে থাকে তখন সেই বয়সে সে মনে করে সে সব থেকে বেশি বুঝে। তোমার কাছে এখন মনে হচ্ছে তুমি অনেক ভালো বুঝো, তোমার থেকে ভালো কেউ বুঝে না। 1 বছর পরেই তুমি বুঝতে পারবা যে তুমি অনেক কিছু বুঝতা না 1 বছর আগে, বুঝছো? এই জন্য নিজেকে বেশি বড় মনে করো না যে আমি অনেক কিছু বুঝে গেছি, আমাকে যে যা পরামর্শ দিক তা না, আমি তার থেকে বেশি বুঝি। এক নাম্বার 2 হচ্ছে, এখন অনেক নতুন মানুষ দেখবা, নতুনত্বের প্রতি আমাদের আগ্রহ আকর্ষণ সবসময় থাকে, বিশেষ করে বিপরীত লিঙ্গের উপরে। মানে যারা ছেলেরা আছো, দেখবা যে আরে এখন নতুন কম্বাইন্ড কলেজে যাচ্ছ, নতুন শহরে যাচ্ছ, তোমার পাশের বাসায় সুন্দরী মেয়ে থাকতে পারে, তোমার ক্লাসে সুন্দরী মেয়ে থাকতে পারে। আবার ধরো হচ্ছে মেয়েদের ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো অনেক ভাইয়াদের দেখতেছে, আরে ভাইয়া তো অনেক হ্যান্ডসাম, সুন্দর, অনেক জোস। এই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। কারণ হচ্ছে তুমি যদি এখন এই টাইপের জিনিসে এঙ্গেজ হয়ে যাও, তখন নিজেকে সামলাতে পারবা না। মানে 1 দিন 2 দিন ঝগড়া হবে, দেখবা যে পড়াশোনা 3 দিন হচ্ছে না। এই জিনিসগুলোর মধ্যে এখন যাওয়াই যাবে না। ছেলেদেরকে বলতেছি ভাইয়া, অনেক সুন্দরী মেয়েদের সঙ্গে নতুন করে দেখা হবে এখন, অনেক সুন্দরী মেয়েকে ভালো লাগবে, অনেক মানুষের কথাবার্তা ভালো মনে হবে, মনে হতেই পারে যে একটু কথা বলি, কি হয়েছে, দিনে 1 ঘন্টা সময় তো আমরা খেলাধুলা এমনিতেই করি, সে 1 ঘন্টা সময় যদি তার সাথে কথা বলে কাটাই, তাহলে তো খারাপ কিছু না, সমস্যা তো না, এটা রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করবে। ভাই খবরদার এদিকে যেও না, ওই 1 ঘন্টা মানে 1 ঘন্টা না, এখানে অনেক কাহিনী আছে, তো এদিকে যেওই না। আর মেয়েদেরকে বলতেছি যে এটা আমি আগে বলছিলাম কিনা জানি না, ধরো কোন একটা ভাইয়া, মেয়েরা নর্মালি হইতেছে হয়তো বাসায় পড়াইতে আসে এরকম একটা ভাইয়া, অথবা বড় ভাইয়ের বন্ধু যে ভালো কথা পড়াশোনা করে সেরকম ভাইয়া, অথবা ফেসবুকে পড়ে বুয়েটের ভাইয়া, ডিউর ভাইয়া, মেডিকেলের ভাইয়া, অথবা হচ্ছে কোনো কোচিং সেন্টারের ভাইয়া, এই ভাইয়াদের প্রতি মেয়েরা হচ্ছে একটু মাঝে মধ্যে দেখা যায় নিজের অজান্তে, নিজে না বুঝে হইতেছে অ্যাটাচড হয়ে যায়। এগুলো করতে যেও না। কেন করতে যেও না একটু বলি। এখন আসলে ওই দিন আর নাই যে মেয়ে মানুষ, ক্যারিয়ার বলে কিছু নাই, বিয়ে দিয়ে দিলে তো হয়ে গেল, এরকম কিন্তু না। তোমার নিজের ক্যারিয়ার আছে, তোমার প্রতিও আব্বু আম্মু কিন্তু অনেক এক্সপেকটেশন নিয়ে বসে আছে, তোমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে। তো নিজের ক্যারিয়ারকে বাদ দিয়ে আর কোনো কিছুতে এখন ফোকাস করা যাবে না। নাম্বার 2, ধরো আমি আমার কথাই বললাম, তোমার কাছে মনে হইলো যে শাওন ভাইয়া তো অনেক হ্যান্ডসাম, অনেক জোস, ধরো আমি না বাট বলতেছি তোমার কাছে মনে হচ্ছে আর ভাইয়া তো অনেক জোস, তাহলে কি তুমি ভাইয়াকে এখন ফেসবুকে নক দিলা, ধরো তুমি আমাকে নক দিলা, তো আমি তোমাকে ফেসবুকে হা হা ই করতেছি তোমার সাথে, যে তুমি আমাকে নক দিচ্ছ, আরে তুমি ক্লাসে কমেন্ট করো, তুমি তো অনেক কিউট। এটা কি ইন্ডিকেট করে জানো? তোমার মতো তো আরো অনেকেই আমাকে নক দিবে, তাই না? যেহেতু তুমি আমাকে নক দিছে, তোমার কাছে আমাকে হ্যান্ডসাম মনে হয়েছে, আরো অনেকের কাছে হয়তো মনে হচ্ছে। So আমি তোমার সাথে হা হি করতেছি ফেসবুকে, এটা মিন করে আমি আর বাকি সবার সাথেই করি। তো তুমি নিশ্চয়ই বাকি সবার মধ্যে একজন হইতে চাইবা না, তুমি অনন্য কিছু হইতে চাইবা। তো এই জন্য এই ফাঁদে এখন পা দিও না, ছেলে মেয়ে সবাইকে বলতেছি। আমি এটা বলি না বলি, দিন শেষে এরকম লাইফ, মানে এরকম একটা বয়স তোমাদের, এরকম তোমাদের বয়সটা আমি পার করে আসছি, আমি জানি। তো চেষ্টা করবা নিজেকে সংযত রাখা। আপাতত হচ্ছে পড়াশোনা, ক্যারিয়ার, আব্বু আম্মু, নিজের যে শুভাকাঙ্ক্ষী যারা আছে, টিচার যারা আছে, এর বাইরে আর কিচ্ছু না। ওকে, পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। এবং নিজের ক্যারিয়ার করতে যদি এরকম হয় যে ঠিক আছে অন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপাতত করো, তা না হলে পরে ফল ভোগ করবা, ঠিক আছে? আর যেহেতু সাথে আছো, দেখবা গাইডলাইন আমরা যখন যেটা দরকার তখন সেটা দিব ইনশাল্লাহ, যেখানে দরকার। তো তুমি যে জিনিসটা নিয়ে চিন্তা করো আমাদেরকে জানিও, আমরা সবসময় তোমাদের সাথে আছি, পাশে আছি, শিক্ষককে তুমি সবসময় পাশে পাবা। আচ্ছা, মারুফ খানের একটা কমেন্ট নিতেছে, কেমিস্ট্রি অনেক ভয় পায়, কি করবো? আরে কেমিস্ট্রি ক্লাসই তো শুরু হলো না, ভয় কেমনে পাইলা? রাস্তায় নামার আগে যদি ভয় পেয়ে যাও তাহলে হবে না। ইজি, কেমিস্ট্রি ইজি, আসলে ইজি, সহজ, আসলেই সহজ। ওকে, সবাই কি ক্লাসে রেডি? ক্লাসে যাওয়ার জন্য রেডি? মানসিকভাবে রেডি? পারমিশন নিয়ে ক্লাসটা শুরু করি। এই কঠিন লাগে না সহজ লাগে ভাই, পড়ছো তুমি এখনো? এখনো তো পড়া শুরুই করো না, তাহলে কেমনে বুঝলা কঠিন লাগে না সহজ লাগে? আচ্ছা জি ভাই, রেডি রেডি আচ্ছা, ঠিক আছে। ওকে, সবাই যদি রেডি হয় তাহলে আমরাও রেডি। চলো, আমরা আজকে কি পড়বো জানো? আমরা পড়বো হচ্ছে এটা, গুণগত রসায়ন, 2য় অধ্যায়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই 2য় অধ্যায় দিয়ে কেন, মানে কেন প্রথম অধ্যায় না? একটু বলে দিই, প্রথম অধ্যায়ে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আসলে তোমাদের 9-10 এর যে বইটা ছিল, দেখবা যে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, মানে এটা কেমনে ইউজ করে, বিপদ সংকেত গুলো কি, অ্যাপ্রন কি, ফোনিক্যাল ফ্লাস্ক কি, বিকার কি, এই টাইপের জিনিস।
সো ওইখানে পড়ানোর জিনিস কম। এমন না যে আমরা পড়াবো না, আমরা পড়াবো, কিন্তু আমি এখানে হলফ করে বলতে পারি তোমাদের এখানে 95% কাঁচা বাচ্চাদের কলেজে এটা দিয়ে শুরু করছে। এখন তোমরা তো দুইটা, তোমরা একটা হচ্ছে শিক্ষার্থী, একটা হচ্ছে পরীক্ষার্থী। শিক্ষার্থীরা শিখে, পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য শিখে। এখন আমি শিক্ষার্থী হিসেবে প্রথম অধ্যায় পড়ানো শুরু করলাম, কিন্তু তোমার পরীক্ষার সিলেবাস এটা থাকবে। তো দেখা যাবে তোমার দেহ এক জায়গায়, তোমার মন আর এক জায়গায়। তোমার দেহ হচ্ছে প্রথম অধ্যায় যেটা শাওন ভাই পড়াইতেছে, আর তোমার মন হইতেছে দ্বিতীয় অধ্যায় যেটা পরীক্ষার সিলেবাসে আছে। এই জন্য ওই রিস্কে আমরা যাই না। আমরা চাই তোমার দেহ মন এক জায়গায় থাকুক, মানে তোমার পরীক্ষা আর তোমার শিক্ষা দুটো এক জায়গায় থাকুক, তার জন্য এটা দিয়ে শুরু করা। নাম্বার 2 হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস দিবে না ফুল সিলেবাস দিবে, এটা এখনো আমরা কেউ জানি না। যেমন 25 ব্যাচের যেটা হয়েছিল, আমরা প্রথমে শুনছি ফুল সিলেবাস ফুল সিলেবাস ফুল সিলেবাস, কিছুদিন পরে জানতে পারি শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাস যদি হয় তাহলে প্রথম অধ্যায়টা পুরোপুরি বাদ যাবে, বুঝছো? তো এই জন্য আপাতত শর্ট সিলেবাসের বাইরে যেটা সেটা আমরা পড়াচ্ছি 25 ব্যাচকে, কিন্তু ইম্পর্টেন্স তো কম, বুঝোই। এই জন্য সব চিন্তা ভাবনা করে দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করা হয়েছে। আসলে যদি আশা করি যদি কারো কিউরিয়াসিটি থাকে তাহলে আনসারটা পেয়ে গেছো। ভাই এসিটা একটু বন্ধ করবেন, ঠান্ডায় জমে যাচ্ছে। ওকে, তো সবাই লিখে নাও বেসিক কনসেপ্ট, বাংলা লিখে নাও। এসো কিছু বেসিক শিখি। আর আমি আশা করি আমার কথা বুঝতে কারো কোনো সমস্যা হয় না, বা হচ্ছে আমার হাতের লেখা বুঝতেও কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এসো কিছু বেসিক শিখি। আর এখানে অনেক মানুষ আমার ক্লাস আগেও করছে আমি জানি। লক্ষ্য জিপিএ 5-এ অনেকে তোমরা ছিলা, অথবা দুরন্ত 26 যে কোর্স ছিল সেখানে অনেকে ছিল, 3টা ক্লাস আমি নিয়েছিলাম। তো আশা করি যে আমার সঙ্গে তোমাদের অ্যাডজাস্টমেন্ট অনেক আগে হয়ে গেছে। হ্যাঁ, এটা লিখো, এসো কিছু বেসিক শিখি। তোমরা কি এক্সপেক্ট করছো যে প্রথম ক্লাসে এসেই আমি একেবারে বইয়ের জিনিসপত্র একদম ধোঁয়ায় পড়ানো শুরু করব? অবশ্যই না। প্রথমে কিছু আস্তে 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 একটা গাড়ি রানিং করা উচিত, তাই না? হুট করে তুমি একটা বাইককে বা একটা গাড়িকে 100 কিলোমিটার/আওয়ার বেগে তো স্পিডে নিতে পারবে না। তোমাকে একটু একটু করে আস্তে আস্তে স্পিড আপ করতে হবে। তো প্রথমে দেখি হইতেছে পদার্থ কি জিনিস। একই জিনিস, পদার্থের ডেফিনেশন কি? পদার্থ হচ্ছে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ভর আছে, এবং যা বল প্রয়োগে বাধা দেয়। মানে দেখো, এই যে আমার কাছে ধরো এই পয়েন্টারটা আছে, এই পয়েন্টারের দৈর্ঘ্য প্রস্থ আছে, এই পয়েন্টার হচ্ছে একটা ভর আছে, এই পয়েন্টারের একটা এক্সিস্টেন্স আছে। তো যেটা আমরা দেখি যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, যে বল প্রয়োগে বাধা দেয়, সেটাকে আমরা কি বলি? পদার্থ বলি। ওই ডেফিনেশন এখন আমাদের দরকার নেই। তাহলে পদার্থ হচ্ছে এমন জিনিস যার একটা অস্তিত্ব আছে, যার ভর আছে, যার ওজন আছে, এবং যে বল প্রয়োগে বাধা দেয়। তো তোমাকে যদি কখনো আঙ্কেল আন্টি অপদার্থ বলে, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি সেটা কিন্তু সাইন্টিফিক্যালি ঠিক না। কারণ দেখো, তোমার ভর আছে, তোমাকে যদি কেউ বল প্রয়োগ করে তুমি তো বাধা দিতে পারবা, তো তুমি কিন্তু আসলে অপদার্থ না। আমি জানি এখানে অনেক আঙ্কেল আন্টি আছেন, তো অপদার্থ ওদেরকে যে বলেন, এটা কিন্তু সাইন্টিফিক্যালি ঠিক না, এটা পদার্থ কিন্তু। এরপরে আসি, পদার্থ দুই রকম আমি জানি, সেটা হয়তো একটা হচ্ছে মৌলিক, আরেকটা কি, আরেকটা হচ্ছে যৌগিক। মৌলিক পদার্থ মানে কি? মৌলিক পদার্থ মানে আমি যদি কোনো পদার্থকে ভাঙি, আমি কোনো পদার্থকে যদি ভাঙি, তাহলে নতুন কিছু পাবো না, মানে ওইটাই পাবো, কিন্তু স্মলার পোর্শন পাবো। যেমন ধরো যদি এমন হইতো যে এটা যদি এক খণ্ড আয়রন হইতো, পিওর আয়রন। সো এটা যদি এক খণ্ড আয়রন হতো, আচ্ছা ফাতেমা বলছে, আম্মু বলছে ছেলেটা অনেক চালাক, আচ্ছা আসসালামু আলাইকুম আন্টি। এটা যদি পিওর একটা আয়রন হইতো, তুমি এটাকে ভাঙলে আয়রন ছাড়া কিন্তু অন্য কিছু পাইতে না। আবারও বলতেছি যে এটা যদি আয়রন হইতো, তুমি এটাকে ভাঙলে অন্য কিছুই পাইতে না। তো যাকে ভাঙলে ওটা ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, সেটাকে আমরা মৌলিক পদার্থ বলি বা মৌল বলি, যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায়। যেমন ধরো তুমি যদি হইতেছে পানিকে ভাঙো, কি পাচ্ছ? অক্সিজেন হাইড্রোজেন পাচ্ছ না? তাহলে নতুন কিছু পাচ্ছ। তো নতুন যদি কিছু পাও, তাহলে সেটাকে আমরা যৌগিক পদার্থ বলি। এই ডেফিনেশন লেখার দরকার নেই, কারণ এই ডেফিনেশন গুলো এতটা বাচ্চাদের যে এটা লিখে এখন খাতায় স্পেস নষ্ট করার দরকার নেই। ও আচ্ছা, ভালো কথা, আরেকটা কথা বলবো, এটা বলাটা ফরজে আইন ছিল কিন্তু ভুলে গেছিলাম। সেটা হচ্ছে ভাইয়া, নোট করব কিভাবে? একটু পাশে ছোট করে আমি লিখে দিই, তোমাদের লিখতে হবে না। 9-10 তোমরা কি করতা? প্রথমত স্যারের কাছে গিয়ে বা মানে টিচারের কাছে পড়তা, বা অনলাইনে পড়তা, বা হচ্ছে ক্লাস করতা।
তো সেইখানে তুমি একটা নোট করতা, সেই নোটটা এত ছেঁড়া বেড়া হইতো, সুন্দর হইতো না। কারণ কি, ওটা তুমি তাড়াতাড়ি লিখছো। তুমি যখন তাড়াতাড়ি লিখো হাতের লেখা সুন্দর হইতো না, বা লাল নীল গোলাপি কলম দিয়েও তোমরা সেটা লিখতে মানে পারতা না। পরে কি করতা, সুন্দর একটা খাতায় সেটা আবার নতুন করে তুলতা। কেন, যেন পরীক্ষার আগে ওই খাতাটা রিভিশন দিলে তোমার সবকিছু রিভিশন হয়ে যায়। ইন্টারে এসেও এই কাজটা করবা, এই চিন্তা ভাবনা কার কার আছে আমি একটু দেখতে চাই। জি ভাই, এখানে ক্লাস করব, পরে একটা ফ্রেশ নোট করব, সেই ফ্রেশ নোটে সুন্দর করে লিখবো, লাল কলম, নীল কলম, বেগুনি কলম, পেন্সিল দিয়ে। এরকম চিন্তা ভাবনা কার কার আছে? ওকে, গুড, অনেকেরই আছে। বাট এই চিন্তা ভাবনাটা বাহবা দেওয়ার মতো না। একটা কথা আছে না, কিপ ইউর এক্সপেকটেশন রিয়েলিস্টিক। তো আমরা এই যে ক্লাসে যে নোটটা করছি, বিশ্বাস করো ভাই, তোমার যখন গাড়িটা ফুল স্পিডে চলবে, মানে যখন কলেজেও ক্লাস শুরু হবে, শিক্ষতেও ক্লাস শুরু হবে, তুমি তো বাসায় হয়তো কারো না কারো কাছে পড়ো, সেই যখন তোমাকে পড়াইতে আসবে, তুমি এই সময়টা পাবা না। আবারও বলছি, এই সময়টা তুমি পাবা না। সো তুমি শিখর ক্লাস, কেমিস্ট্রির কথা বলতেছি, তুমি আমার এখানে যেটা পড়ছো সেটাই তোমার নোট খাতা। নতুন করে আর নোট করার সুযোগ পাবা না। আগামী 1-2 সপ্তাহ হয়তো পাবা, কিন্তু এরপরে আর পাবা না। এই জন্য নতুন করে নোট করার কোনো মানেই হয় না, ওই সময়টা নষ্ট হবে শুধু শুধু। সো তুমি ক্লাসে যেটা নোট করবা সেই নোটটাই তোমার ক্লাস নোট। সবাই কি বুঝতে পারছি? আবারও বলতেছি, এটা করলে শুধু শুধু তোমার ওইখানে সময় নষ্ট হবে ভাই। ইন্টারমিডিয়েট খুবই অল্প সময়, এবং এখানে হিসাব করে সময় খরচ করতে হয়। এমন না যে তোমার কাছে অফুরন্ত সময় আছে, হেসে খেলে শুয়ে বসে কাটাচ্ছি, পরেরটা পরে দেখা যাবে, এটা সময় পাবা না। তারপরে আসি, নোট যখন করবা তখন অবশ্যই একটু ফাঁকা রেখে নোট করবা। ফাঁকা রেখে মানে কি জানো? ধরো, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি তোমাকে একটা টপিক এখানে শুরু করলাম, তো সেই টপিকটা আমি এখানে শেষ করে ফেলছি। যেমন ধরো বেসিক আমি শেখাইলাম, শেখানোর পরে আমি একটু বললাম যে নতুন টপিকে যাব। তুমি করবা কি, 1 বা 2টা পেজ ফাঁকা রেখেছো। ফাঁকা রাখার সুবিধা কি ভাইয়া? তুমি তো খালি আমার এই খাতার উপর বেস করে তো আল্লাহর রাস্তায় পরীক্ষায় যাবা না, অবশ্যই তুমি এরপরে বই পড়বা, তাই না? এখন তুমি যখন বই পড়তে যাবা, তখন এমন কি হতে পারে না যে বইতে একটা লাইন তুমি পাইছো, যে লাইনটা তোমার কাছে মনে হচ্ছে যে নোট খাতায় লিখলে ভালো হইতো, বা পরবর্তীতে পড়ার সময় এই জিনিসটা আমাকে হেল্প করবে। তাহলে তুমি এটা কই রাখবা? তোমার একটা অংশ খাতায় আছে, একটা অংশ বইয়ে আছে, এভাবে তো তুমি পরীক্ষার হলে বা পরীক্ষার আগে পাজল হয়ে যাবা। এই জন্য যদি বই পড়তে গিয়ে অতিরিক্ত কোনো তথ্য পাও যেটা নোট করে রাখার মতো, সেইটা ওই ফাঁকা জায়গায় নোট করে ফেলবা, এবং ওইটা অন্য একটা রং দিয়ে নোট করবা, যেন তুমি বুঝতে পারো এটা শাওন ভাইয়ের ক্লাসে নোট করছিলাম, আর এটা হইতেছে আমি নতুন করে বই পড়তে গিয়ে এখানে নোট ডাউন করে রাখছি। দেখবা দিন শেষে এক্সামের আগে খুব সুন্দর একটা নোট খাতা হয়ে গেছে। তারপরে আসি, তাহলে হচ্ছে তোমার মেইন ইনগ্রেডিয়েন্টটা কি হবে? তোমার মেইন ইনগ্রেডিয়েন্ট হবে হতেছে এই নোট, প্লাস হচ্ছে একটা বই। সেটা লিঙ্কন স্যারের বই হলে আমি পার্সোনালি খুশি হব। চাইলে কবির স্যারের বই নিতে পারো, চাইলে হাজারি স্যারের বই নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। এখন দেখো, বই তো ভাই কলেজে একটা না, অ্যাটলিস্ট সবাই 2টা রাখে। সবার কাছে 2টা করে বই থাকবে। তুমি তোমার সিনিয়র ভাই আপুদেরকে জিজ্ঞেস করবা, সবার কাছে অ্যাটলিস্ট 2টা করে বই থাকে। সো 2টা বইয়ের মধ্যে একটা বই মেইন বই থাকবে, যে বইটা দিয়ে তুমি পড়বা। এখন কলেজে যখন তুমি যাবা, তখন দেখবা যে তোমার বন্ধুরা বলতেছে, আরে এই টপিকটা তো ওই বইয়ের ভালো, বা এই টপিকটা তো ওই বইয়ের ভালো। এমন কিন্তু অবশ্যই আসবে। এমন না যে হইতেছে আমি যে বইয়ের নামগুলো বলতেছি এগুলো ধ তুলসী পাতা। এগুলো কিন্তু ভাই সব বইতে কিছু ভালো মন্দ থাকে। কোনো কোনো টপিক আছে এই বইতে ভালো, কোনো টপিক আছে ওই বইতে ভালো। তো নোট খাতা তো তোমার মেইন পড়ার জিনিস। নোট খাতা পড়ার পরে বইয়ের ভাষা বোঝার জন্য বই পড়তে হয়। এখন এই বইটা পড়ার সময় যদি এমন হয় যে মেইন বইয়ের বাইরে তুমি অন্য কোনো বই পড়ো, যদি হয় যে এই টপিকটা আমি ওই বই থেকে পড়ছি, তখন তুমি করবা কি, যে বই থেকে পড়ছো সেই বইয়ের নাম এবং সেই বইয়ের পেজ নাম্বার লিখে রাখবা মেইন বইটাতে। কি বলছি বুঝতে পারছি? আবারও বলতেছি, মেইন বইটা পড়ার সময় যদি এমন কোনো টপিক আসে যেটা তোমার বন্ধু বলছে ওই বইতে ভালো, বা শাওন ভাইয়া বলছে ওই বইতে ভালো, তখন মেইন বইতে লিখে রাখবা যে ফার্স্টে তুমি মেইন বই লিঙ্কন স্যারের বই, বাট একটা টপিক হাজারি স্যারের বই থেকে পড়ছো, তখন লিখবা যে হাজারি বা হয়কার দিয়ে পেজ নাম্বার ধরো 200 বা পেজ নাম্বার 27। সো হয়কার দিয়ে 27 এভাবে লিখলে পরবর্তীতে তুমি যখন হচ্ছে পরীক্ষার আগে রিভিশন দিতে যাবা, তখন তোমার আর খুঁজতে হবে না যে আর এটা কোন বই দিয়ে পড়ছি, এই বইটা আমার পরিচিত মনে হচ্ছে না, ওই বইটা অপরিচিত মনে হচ্ছে। এই জিনিসটা তোমাকে খুব হেল্প করবে। আর তারপরে আসি হইতেছে, এটা পরে বলে দিব না, সমস্যা নাই। বাকি যে জিনিসগুলো আসবে, তো নোট করা শুরু করার সময় একটু মাথায় রেখো যে নোট এভাবে করতে হয়।
সো মৌলিক পদার্থ হচ্ছে যাকে ভাঙলে ওইটা ছাড়া আর নতুন কিছু পাওয়া যায় না, তাকে বলা হয় মৌলিক। আর ওইটা ছাড়া নতুন কিছু পাওয়া যায় তাকে আমরা কি বলি? যৌগিক বলি। এরপর আসে হচ্ছে মৌলিক পদার্থের ইউনিট। ইউনিট মানে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, বা হচ্ছে মৌলিক পদার্থের, যেমন একটা বিল্ডিং এর ইউনিট হতেছে একটা ইট। ইট ইট মিলেই তো বিল্ডিং তৈরি হয়। আমরা কোন একটা লিভিং অর্গানিজমের কি বলি, ইউনিট কি বলি? সেল বলি, কোষ বলি, কারণ কোষ মিলে কোনো কিছু তৈরি হয়। তো মৌলিক পদার্থের ইউনিট হতেছে পরমাণু। আর যৌগিক পদার্থের ইউনিট হচ্ছে অণু। পরমাণুকে ইংলিশে মলিকিউল বলা হয়, অণুকে ইংলিশে অ্যাটম বলা হয়। তাহলে বুঝতে পারছি যে পদার্থ হচ্ছে যার ভর আছে, যে জায়গা দখল করে, যে বল প্রয়োগে বাধা দেয়, সে হচ্ছে পদার্থ। এটা দুই রকম, মৌলিক, যৌগিক। মৌলিক মানে যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায় না, যৌগিক মানে যাকে ভাঙলে অন্য কিছু পাওয়া যায়। মৌলিক পদার্থের বিল্ডিং ব্লক বা একক হচ্ছে পরমাণু, যৌগিক পদার্থের বিল্ডিং ব্লক বা একক হচ্ছে অণু। তাহলে বলতো কাঁচা বাচ্চারা, এই যে পরমাণু কোনটা? যেমন ধরো হাইড্রোজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, নাইট্রোজেন একটা পরমাণু। আর অণু কোনটা? N2 একটা অণু, তারপরে H2O একটা অণু, বা O2 হচ্ছে একটা অণু। খেয়াল করো, হাইড্রোজেন পরমাণু বাট H2 হচ্ছে অণু, নাইট্রোজেন পরমাণু বাট N2 হচ্ছে অণু, অক্সিজেন পরমাণু বাট O2 আবার অণু। এই জিনিসটা অনেকে বুঝতে সমস্যা হয়। গেল এটুকু? তাহলে আশা করি এটুকু সবকিছু বুঝতে পারছি। তারপরে তোমাদের আরেকটা কিছু জিনিস দেখি, সেটা হচ্ছে লিখে নাও একক রূপান্তর। তোমার পুরো কলেজ লাইফ ধরে এটা কাজে লাগবে। ইংলিশে বলে ইউনিট কনভার্সন। সোহানা বলছে ভাইয়া মেন্টরের ক্লাস নোট লিখবো নাকি প্র্যাকটিস বুকের? মেন্টরের ক্লাস নোট লিখবা, মানে আমরা যেটা লিখবো সেটা। একক রূপান্তর হচ্ছে, প্রথমে দেখি একটু আয়তনের একক কনভার্সন করি। আয়তন, এই কাঁচা বাচ্চারা, আয়তনের এসআই একক কি? ভলিউম। প্রশ্ন হচ্ছে আয়তনের বা ভলিউমের এসআই ইউনিট কোনটা? অ্যাটম মানে পরমাণু, হ্যাঁ গুড, ঘনমিটার। আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার। কিন্তু আয়তনের সব থেকে পপুলার একক কোনটা জানো? সব থেকে পপুলার একক হচ্ছে লিটার। যেমন তুমি পানি কেনো আধা লিটার বা 1 লিটার বা 2 লিটার। সো পপুলার ইউনিট আর এসআই ইউনিট কিন্তু এক না, সবসময় কিন্তু পপুলারটা আর এসআইটা মিলবে না। আমার প্রশ্ন হইতেছে যে 1 ঘনমিটার সমান কত লিটার? বলো তো। খুবই সিম্পল কোয়েশ্চেন, যে ভাইয়া 1 ঘনমিটার সমান কত লিটার? যারা জানো না তাদেরকে বলতেছি, 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। ওকে, অনেকে বলতেছে 1 ঘনমিটার সমান 1 লিটার। যারা বলতেছে 3 বার নাউজুবিল্লাহ পড়ো, যে 1 ঘনমিটার সমান 1000 লিটার। আচ্ছা, তোমরা তো আয়তাকার ঘনবস্তু বুঝো তাই না? ধরো এই একটা আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তু আর কি, ধরো এই একটা বস্তু আছে আর কি। এখন 1 মিটার বলতে কি বুঝায়? 1 ঘনমিটার বলতে বুঝায়, দেখো 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, আর 1 মিটার যদি উচ্চতা হয় তখন সেটাকে আমরা বলি হইতেছে, দেখো 1 1 এবং হচ্ছে 1, এটাকে আমরা 1 ঘনমিটার বলি। তাহলে 1 ঘনমিটার মানে হইতেছে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটারে মোটামুটি এতখানি হয়। 1 মিটার দৈর্ঘ্য, এরকম 1 মিটার প্রস্থ, আর 1 মিটার উচ্চতা। তাহলে এত বড় একটা বস্তু হয়, সেখানে তুমি যদি পানি ঢালো, সেখানে পানি ঢালো, সেখানে কতটুকু পানি ঢুকবে? 1 লিটার? খবরদার না। 1 লিটার তো ভাই এই যে আমার হাতে যে বোতলটা আছে, এটা 1 লিটার। বা তোমরা দেখছো 1 লিটারের পানি পাওয়া যায়, 1 লিটারের মোজো পাওয়া যায়, কোক পেপসি পাওয়া যায়। সো খবরদার, 1 ঘনমিটার মানে হইতেছে 1 লিটার না, 1 ঘনমিটার মানে হইতেছে 1000 লিটার। একটু ফিল করবা, দেখবা মজা লাগবে। অথবা আরেকটা ওয়ে বলে দিই, এখানে যারা গ্রামের দিকে থাকো, দেখবা গ্রামে যারা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম বানায়, বা মফস্বল এরিয়াতে এটা বেশি দেখা যায়। সো মফস্বল এরিয়াতে দেখবা অনেকের ছাদের উপরে বিশাল বড় পানির ট্যাঙ্ক থাকে, ওই যে গাজী পানির ট্যাঙ্ক, এই পানির ট্যাঙ্ক, সেই পানির ট্যাঙ্ক। ওই পানির ট্যাঙ্ক গুলো দেখবা হয় 500 লিটার থাকে, না হয় 1000 লিটার থাকে।
যদি একটু বড় হয় তাহলে 1000 লিটারই থাকে, ম্যাক্সিমাম 1000 লিটার থাকে। তো ওই 1000 লিটার পানি থাকে মানে আসলে ওখানে 1 ঘনমিটার পানি থাকে, বুঝতে পারছো? আশা করি সবাই এটুকু বুঝছি যে 1 ঘনমিটার সমান 1000 লিটার, একেবারে অন্তরে ধারণ করে নাও। এই বয়সে এসে এটা তুমি জানো, স্যাররা ধরে নেয়, এই জন্য এগুলো কেউ শিখায় না, বাট আমরা এটুকু মনে রাখবো। তারপরে সবাই একটু লিখে নাও যে 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। তার মানে হইতেছে আয়তনকে তুমি যদি ডেসিমিটার কিউবে প্রকাশ করো, সেখানে যে মানটা পাবা লিটারে প্রকাশ করলে সেই মানটাই পাবা। শিমু বলছে আমাদের বাসাটা 750 লিটার। 750 লিটারে কি পানির ট্যাঙ্ক হয় আমি জানি না, মানে আমি জানি 500 লিটার হয় অথবা 1000 লিটার হয়, এর মাঝামাঝি মনে হয় কিছু হয় না। এখন কেউ যদি এইটা চাও, দিন শেষে তোমার এটা মনে রাখা লাগবে, বাট আমি একটু প্রমাণ দেখাচ্ছি। কোমলমতির হৃদয়ে যদি কারো প্রশ্ন জাগে যে ভাইটা কেমনে আসে দেখাই দেন, আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা তো এটা দেখাবো, এরকম একটা সিরিজ তো সবার মুখস্থ আছে মনে হয়, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, তাই না? এবং আমরা এটাও জানি যে একটা থেকে একটা 10 গুণ, তাহলে একটা থেকে একটা যদি 10 গুণ হয় তাহলে কি দাঁড়ায়, 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাই না? এই যে 1 মিটার সমান 10 ডেসিমিটার, কারণ একটা থেকে একটা 10 গুণ তো হবেই। ওকে, তাহলে দুই পাশে কিউব করো, দুই পাশে কিউব করলে কি দাঁড়ায় বাচ্চা বাচ্চারা, 1 এর কিউব করলে তো 1ই থাকে, আর 10 এর কিউব করলে 1000 হয়। তাহলে তুমি নিজে কি দেখলা, তুমি নিজে দেখলা 1 ঘনমিটার সমান 1000 ডেসিমিটার কিউব। একটু বোঝার চেষ্টা করো, ফিল করো। 1 ঘনমিটার সমান 1000 ডেসিমিটার কিউব, আবার 1 ঘনমিটার সমান 1000 লিটার। তাহলে 1000 লিটার 1 ঘনমিটারের সমান, আবার 1000 ডেসিমিটার কিউবও 1 ঘনমিটারের সমান। তাহলে আমি তো বলতেই পারি যে হইতেছে এটাও 1000 সমান 1 ঘনমিটার, এটাও 1000 সমান 1 ঘনমিটার। সো তুমি যদি আয়তনকে ডেসিমিটার কিউবে প্রকাশ করলে যা পাবা, লিটারে প্রকাশ করলেও তাই পাবা। সবাই কি মানতে পারছি অন্তর দিয়ে? হ্যাঁ, 1 ডেসিমিটার সমান 0.1 মিটার। তামান্না, ইয়াস, ইউর রাইট। এই সবাই কি বুঝছে এটা? কিন্তু ভাই দিন শেষে তোমাকে তো এটা মুখস্থই রাখতে হবে। তোমার কি মনে হয় এক্সাম হলে তুমি এগুলো করে করে বের করবা? এটা সম্ভব না। তোমাকে এটা মনে রাখতে হবে যে 1 ডেসিমিটার কিউব সমান হতেছে 1 লিটার। এরপরে আসি 1 সিসি। সিসি মানে সেমি কিউব। সেমি কিউব মানে হইতেছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার মানে হইতেছে সেমি কিউব আর কি। কিউবিক সেন্টিমিটারকে সংক্ষেপে সিসি বলে। 1 সিসি সমান হইতেছে 1 ml। এটাও এভাবে আনা যায়, বাট আমি সবসময় বলি যুদ্ধের ময়দানে অস্ত্র রেডি করে নিয়ে যেতে হয়। তুমি যুদ্ধের ময়দানে গিয়ে অস্ত্র রেডি করবা, তোমাকে তো শত্রুপক্ষ ঠাড়া করে দিবে, এটা তো সম্ভব না। সো এই জন্য অস্ত্র রেডি করে তারপরে হচ্ছে যুদ্ধের ময়দানে যেতে হয়। দেখবা আর্মিরা সবসময় চুলের কাট খুব ছোট রাখে। তারপর হইতেছে কখনো কি তুমি দেখছো যে আর্মিরা লুঙ্গি পরে গেছে? লুঙ্গি পরে তো যুদ্ধ করতে যায় না। কেন? কারণ ভাই তখন আমার সেই লুঙ্গি টুঙ্গি চুল টুল নিয়ে তো আমার মনোযোগ বেশি যাবে। সো আমার এগুলো না সরাসরি কোনো ম্যাথ আসবে না, বাট অন্য অনেক ম্যাথ করতে গেলে এই কনভার্সন গুলো দরকার হবে। দেখবা তুমি একটু পরে দরকার হবে, একটু পরে না, নেক্সট ক্লাসে বা তারপরে ক্লাসে দরকার হবে। সো এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে। আমি সবাইকে বলবো যে এই 3টা কনভার্সন আয়তনের ক্ষেত্রে টিটিএম। সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার। কিউবিক সেন্টিমিটার মানে সেমি কিউব। সেমি কিউবকে সংক্ষেপে সিসি বলে। সেমি কিউব যে কথা কাচ্চা বাচ্চারা, সিসি একই কথা। সেমি কিউবকে ইংলিশে বলতে গেলে বলে কিউবিক সেন্টিমিটার, এটাকে বলে কিউবিক মিটার, এটাকে বলে কিউবিক ডেসিমিটার। তো ওই সংক্ষেপে সিসি বলে। আচ্ছা, টিটিএম মানে টানা টানা মুখস্থ। ফারিহা যারা এই টানা টানা মুখস্থ, টিটিএম টানা টানা মুখস্থ। তাইলে আমরা কি শিখলাম? যার ভর আছে, যা জায়গা দখল করে, যা বল প্রয়োগে বাধা দেয় তাকে বলা হয় পদার্থ। এটা দুই রকম, মৌলিক এবং যৌগিক। মৌলিক মানে যাকে ভাঙলে আর কিছু পাওয়া যায় না, যৌগিক মানে যাকে ভাঙলে নতুন কিছু পাওয়া যায়। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একককে পরমাণু বলে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একককে অণু বলে। তারপর দেখলাম যে কনভার্সন আয়তনের ক্ষেত্রে 1 ঘনমিটার সমান 1000 লিটার, 1 ডেসিমিটার কিউব সমান 1 লিটার, 1 সেমি কিউব বা 1 সিসি সমান হচ্ছে 1 মিলিলিটার। মুখস্থ হয়েছে সবার? আচ্ছা, একটা কমেন্ট পড়তে চাই। ভাই একটু কমেন্টটা ধরে রাখেন তো। কমেন্টটা হইতেছে আচ্ছা, আসফার রহমান ভাইয়া কেমন আছেন? আমাদের ফিক্সড রুটিনে কবে থেকে ক্লাস শুরু হবে? আর ফিক্সড রুটিনে ক্লাস শুরু
হবার আগে 2 দিন বন্ধ দিলে আগের পড়াগুলো গুছাতে পারবো। আচ্ছা, এটা আমি এই মুহূর্তে আসলে বলতে পারছি না ভাইয়া, তবে আমি জেনে জানাতে পারবো, বুঝছো? শিক্ষতে তো অনেক কাজ হয়। শিক্ষতে 450 মতো এমপ্লয়ি আছে, বুঝছো? তো এক একটা ডিপার্টমেন্ট আছে, যেমন আমাদের টিচিং ডিপার্টমেন্ট, নলেজ ডিপার্টমেন্ট, অপারেশনস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, তারপরে হচ্ছে এরকম অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো সব ডিপার্টমেন্টের খবর তো আসলে সবাই জানি না, তো এই মুহূর্তে তোমাকে আমি তথ্যটা দিতে পারছি না, সরি। কখনো যদি হচ্ছে আমি জানি তোমাকে জানাই দিব। ঠিক আছে হ্যাপি, যে প্রশ্ন জিজ্ঞেস করছিলা। এরপরে আরো কিছু কনভার্সন আমরা দেখি, সেটা হচ্ছে লিখে নাও এসআই। এটাও খুব কাজে লাগবে, দেখবা নেক্সট ক্লাস থেকে কাজে লাগা শুরু হবে। আর হচ্ছে সি জি এস। না, আমাকে অনেকে নক করে, ভাইয়া আমাকে তো ওই গ্রুপে অ্যাড করে নাই, আমাকে একটু দেখেন, অ্যাড করবেন না? এখন ভাই এটা না আসলে, মানে শিক্ষাতে এত বেশি কাজ একসাথে চলে, সবগুলোর খবর না আসলে আমরা জানি না। মানে ধরো আমি তো হচ্ছে তোমাদের টিচিং নিয়ে কাজ করি, বিশেষ করে তোমাদের কন্টেন্ট নিয়ে বেশি কাজ করা হয়, শুধু কেমিস্ট্রি না, অন্য সবগুলো আমি দেখি। মাঝে মধ্যে তোমাদের সব ভাইদেরকে নিয়ে বসি, যে কিভাবে ক্লাসে ডেলিভারি দিলে ভালো হয়, কিভাবে ওদের প্রশ্নগুলো বেশি নেওয়া যায়। আচ্ছা, এসআই, এসআই হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, মানে যেটাকে আমরা আন্তর্জাতিক একক বলি, বুঝছো? আর সিজিএস, সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। তাহলে কি বললাম, যে এসআই মানে তো সিস্টেম ইন্টারন্যাশনাল, আর সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। তো এই দুটার মধ্যে না অনেক কনফ্লিক্ট হয়, এই চ্যাপ্টারেই দেখবা হবে। তো আমরা দেখি যে দৈর্ঘ্যের একক কি কি। এই কাঁচা বাচ্চারা, দৈর্ঘ্যের একক এখানে এসআই তে তো মিটার, তাই না? সিজিএস এ কি, সেন্টিমিটার। এবং তোমাকে না এদের সম্পর্ক জানতে হবে। সম্পর্ক হইতেছে কি, সম্পর্ক হইতেছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। আশা করি এটা সবাই জানো, অনেকে চিন্তা করছে কি লিখে দেন ভাই, এটা তোমরা সবই জানি। গুড। এবার দেখি ভর। এসআইতে ভরের একক হচ্ছে কেজি, সিজিএস এ ভরের একক কি, গ্রাম। এবং সম্পর্ক কি, সম্পর্ক হইতেছে 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। আশা করি এটা সবাই জানো। আচ্ছা, রাইসা বলছে ভিডিওটা বেঁধে বেঁধে আসছে। যদি কারো ভিডিও বেঁধে বেঁধে যায়, তাহলে একটা কাজ করো, রেজুলেশনটা কমায় নাও। রেজুলেশন কমায় নিলে দেখবা যে বাফারিংটা হবে না, স্মুথলি চলবে। তারপরে দেখি হচ্ছে বল। এই বল মানে হইতেছে খেলার বল না, এই বল মানে ফোর্স। এসআই তে বলের একক কি, নিউটন, তাই না? সিজিএস তে বলের একক কি, এটা হচ্ছে ডাইন। এবং এদের সম্পর্ক কি, এদের সম্পর্ক হইতেছে এইটা, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এটা কিন্তু মুখস্থ করতে হবে। সিজিএস এর ফুল ফর্ম হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। আমার ক্লাস নোটে কি অন্য কোনো নোট করবা? এই খবরদার, এর কত বড় সাহস! আমার ক্লাসে শুধু আমার নোটই থাকবে, কেমিস্ট্রি থাকবে, অন্য কিছু থাকবে না। পরে দেখবা যে তোমার খাতা খিচুড়ি হয়ে গেছে। খিচুড়ি না, আমাদের এলাকায় মাঝে মধ্যে হইতেছে যে 12 মিশালি পাওয়া যায়। মানে এটা আমি আমাদের এলাকায় দেখি যে অনেক সময় কেউ যদি মারা যায়, তাইলে হইতেছে শ্রাদ্ধ হয়, সেখানে হইতেছে 12 মিশালি খাওয়া একটা। 12 মিশালি মানে হইতেছে যত সবজি আছে, ধরো আলু, কুমড়া, পটল, ঝিঙা, বরবটি, তারপরে হচ্ছে যা যা আছে সব একসাথে মিশে তারপর হচ্ছে 12 মিশালি একটা সবজি রান্না করে। তো তখন যদি তুমি আমার খাতায় অন্য কিছু লিখো, তখন দেখবে 12 মিশালি হয়ে গেছে খাতা। এসআই মানে সিস্টেম ইন্টারন্যাশনাল, আর সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম, একটা একক আর কি, একক সিস্টেম। এখন এসআই তে বলের একক হচ্ছে নিউটন, সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন। আবারও বলি, এসআই তে বলের একক হচ্ছে নিউটন, সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন। সো আমি সম্পর্কটা লিখে দিলাম, 1 নিউটন সমান 10⁵ ডাইন। যদি কোনো কোমলমতি হৃদয়ে প্রশ্ন আসে যে ভাই কেমনে হইলো, আমি একটু দেখাই আসি তোমাদেরকে। কিন্তু ভাই দিন শেষে তোমার কিন্তু এটা মুখস্থ করতে হবে, বাট আমি দেখাই আসি ডাইন কিভাবে আসে। দেখো, আমরা তো জানি যে এফ সমান কি, এম এ না? আমি এখন যা দেখাচ্ছি এরকম কিন্তু লাগবে না। সো এফ সমান এম এ,
আবার এম সমান কি, এম সমান হইতেছে ভি, মানে এ সমান কি ভি বাই টি, সবাই জানো এটা, যে এ সমান হচ্ছে ভি বাই টি। তাহলে আলটিমেটলি কি থাকে, আলটিমেটলি থাকে হইতেছে এম বাই টি ইন্টু ভি। কিন্তু আমরা আবার কি জানি, আমরা জানি হইতেছে এম বাই টি ইন্টু ভি সমান আবার কি এক্স বাই টি না, মানে এক্স বাই টি বা এস বাই টি তুমি যাই বলো না কেন এটাই দাঁড়ায়। তাহলে আলটিমেটলি কি পাইলাম, আলটিমেটলি পাইলাম এফ সমান হইতেছে এম ইন্টু এক্স বাই হইতেছে টি স্কোয়ার। ওকে, এটুকু পাইলাম। এখন নর্মালি তোমরা জানো কিনা বলের একক কি হওয়া উচিত জানো, বলের একক হওয়া উচিত হচ্ছে উপরে কেজি, দেখো কেজি, তারপরে এক্স মানে তো দৈর্ঘ্য দূরত্ব মিটার, আর এস মানে কি, এস মানে হইতেছে সেকেন্ড তার স্কোয়ার। এটা হচ্ছে বলের একক হওয়া উচিত। এইটাকে আমরা সংক্ষিপ্ত করে কি লিখি, সংক্ষিপ্ত করে নিউটন লিখি, বুঝছো, কারণ এটা অনেক বড় একক, এটাকে কেউ ব্যবহার করতে চায় না। সো আমাকে এখন দেখাইতে হবে, বা আমি এখন দেখাবো যে কিভাবে আসলে 1 নিউটন সমান 10⁵ ডাইন হয়, এটা আমি দেখাবো। অনেকে জিজ্ঞেস করছো ভাই ডাইন কি, ডাইন হচ্ছে সিজিএস এককে বলের একক, বা সিজিএস সিস্টেমে বলের একক। ওকে, অনেকে এটা জীবনে প্রথম দেখছো, খুবই স্বাভাবিক, তুমি তো আর জীবনে সবকিছু দেখে ফেলো নাই, তোমার জীবনে এখন অনেক কিছু দেখার বাকি আছে। সো একক তুমি হয়তো কিছু জানো, কিছু তো নতুন দেখবাই। সো সিজিএস একক সিস্টেমে বলের একক হচ্ছে ডাইন, সিজিএস একটা সিস্টেম, সেই সিস্টেমে বলের একক হচ্ছে ডাইন। এখন কাহিনী হইতেছে আমি তোমাদেরকে দেখাবো যে 1 নিউটন সমান 10⁵ ডাইন যে হয় সেটা কেমনে হয়। চিন্তা করো তো ভাই, এখন আমি এই পাশে যেগুলো আছে, এই পাশে যেগুলো আছে সেগুলোকে এসআই তে না বসায় সব সিজিএস এ বসাবো। তাহলে বলো তো এখানে এই এম হচ্ছে ভর, ভর আমি এখন কেজিতে বসায় না বসায় কি বসাবো, গ্রামে বসাবো। তাহলে 1 কেজি সমান কি, 1 কেজি সমান 10⁵ গ্রাম না, বুঝো কিনা, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। সো আমি নর্মালি যদি তুমি এসআইতে বসাও তাহলে কিসে দাঁড়ায়, এখানে 1 কেজি বসাইতা, এখানে 1 মিটার বসাইতা, আর এখানে 1 সেকেন্ড বসাইতা। কিন্তু আমি তখন সিজিএস এ বসাবো, তাহলে সিজিএস এ এম তো ভর, ভর মানে কি, আগে বসাইতাম কেজিতে এখন বসাবো গ্রামে, তাহলে 1000 হয়ে গেল। তারপরে দেখো তো ভাই, এই যে এক্স, এক্স মানে তো দৈর্ঘ্য, সো এক্স মানে যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্য তো এসআই তে বসাইতে মিটারে, এখন তোমাকে কি বসাইতে হবে, এখন তোমাকে বসাইতে হবে হইতেছে সেন্টিমিটার। এবং আমি জানি 1 মিটার সমান কি 100 সেন্টিমিটার না, 100 মানে 10⁵। আর নিচেরটা কিন্তু পরিবর্তন হবে না, কেন পরিবর্তন হবে না, কারণ এখানেও সময়ের একক সেকেন্ড, ওইখানেও সময়ের একক সেকেন্ড, তাহলে দুই জায়গায় সময়ের একক সেকেন্ড, সেকেন্ড যদি সেম থাকে তাহলে পরিবর্তন হচ্ছে না। তাহলে দেখো তো কি থাকে, 1 নিউটন সমান হচ্ছে এখানে 10⁵ থাকে না, আর যেহেতু সিজিএস এ বসাইছো এটা হবে হচ্ছে ডাইন। আসলে ডাইনের মেইন ভার্সনটা কি জানো, মেইন ভার্সন হইতেছে এখানে বসাইতে হচ্ছে তুমি গ্রাম, এখানে বসাইতে সেন্টিমিটার, আর এখানে বসাইতে সেকেন্ড ইনভার্স টু। সো এসআই তে বলের একক যদি এটা হইতো, সিজিএস এ বলের একক এইটা হইতো, কিন্তু এত বড় একক কেউ ইউজ করে না, তার জন্য আমরা সংক্ষেপে কি লিখি, ডাইন লিখি। ওকে, সো এত কাহিনী আসলে তোমার দিন শেষে লাগবে না, তোমার দিন শেষে লাগবে হইতেছে এইটা, 1 নিউটন সমান 10⁵ ডাইন। সবাই কি বুঝতে পারছি, সবার কি ক্লিয়ার হয়েছে এটুকু, একটু কমেন্ট করে জানাও সবাই। ক্লিয়ার সবার, বুঝছি, আচ্ছা জি ভাই বুঝতে পারছি বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, ওকে গুড। আমরা এরপরে আসি কাজ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। কাজের এসআই একক কি জানো, কাজের এসআই একক হচ্ছে জুল। আমরা সবাই জানি কাজের এসআই একক হচ্ছে জুল। জুল আসলে সংক্ষেপে বলা হয়। তুমি যদি কাজের এসআই একক বানাইতে চাও তাহলে এরকম একটা বিদঘুটে একক আসবে, যে এরকম একটা বিদঘুটে এই টাইপের একটা একক আসবে, সেটা অনেক কঠিন একক হবে, এই জন্য এটাকে আমরা সংক্ষেপে কি লিখি, জুল লিখি। আর কাজের সিজিএস একক হতেছে আর্জ, ERG, আর্জ। আর এদের সম্পর্ক হচ্ছে কি জানো, 1 জুল সমান হচ্ছে 10⁵ আর্জ, 1 জুল সমান 10⁵ আর্জ, এটুকু একটু মনে রাখা লাগবে।
ওকে, তানিয়া পারভিন বলছে 4 দিন থেকে কমেন্ট করছি কিন্তু কেউ দেখে না, এই যে দেখে ফেললাম। যাদের সমস্যা আমি আবার রিপিট করব, সমস্যা নেই। তারপর আসি হইতেছে চার্জের একক, চার্জ বা আধান তুমি যাই বলো না কেন, চার্জের এস একক কি জানো? এস একক তো জানি আমরা কুলম্ব, সবাই জানি যে কুলম্ব হচ্ছে চার্জের এস একক। চার্জের সিজিএস একক কি জানো? ই এস ইউ। আমি ইএসইউ এর ফুল ফর্মটা একটু লিখে দিই। ইএসইউ এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো, এস এ হচ্ছে স্ট্যাটিক, আর ইউতে হতেছে ইউনিট, ইলেকট্রো স্ট্যাটিক ইউনিট, দ্যাট ইজ ইএসইউ। এবং এদের সম্পর্ক হচ্ছে এইটা, 1 কুলম্ব সমান হচ্ছে 3 ইন্টু 10⁹ ইএসইউ। ভাই সোজা কথা বলি, বিশ্বাস করো ভাই, তুমি এতক্ষণ ধরে যা যা শিখছো সেগুলো এখন যখন তোমাকে আমি রিপিট করাবো, প্রথমবার হয়তো অনেক কিছু বুঝতে পারোনি, অনেক কিছু কঠিন মনে হয়েছে, বাট এখন তোমার কাছে অনেক ইজি লাগবে। প্রথমে আসি, এসআই কি জিনিস? সবাই একটু কমেন্ট করা থামো, ভালো মতো বুঝতে পারবা। ভাই এসআই কি জিনিস? এসআই হইতেছে একটা একক পদ্ধতি, একটা একক পদ্ধতি। আর সিজিএস কি জিনিস? সিজিএস হচ্ছে আরেকটা একক পদ্ধতি। তো প্রশ্ন আসতে পারে যে ভাই দুইটা একক পদ্ধতি কেন শিখছেন বা কেন আমাদেরকে শেখাচ্ছেন? কারণ আগে আসলে সিজিএসটা ছিল, পরে সবকিছুকে একসাথে করে আমরা এখন এসআই তে নিয়ে আসছি। তো তোমার কাছে মনে হতেই পারে ভাই এসআই তে কেন আনলাম, কি দরকার ছিল? সিজিএস এর অনেক লিমিটেশন ছিল, সিজিএস এক এক দেশে এক এক রকমের হইতেছে বলা হইতো। যেমন ধরো, তোমরা কি জানো কিনা যে ওজন আমেরিকানরা কিসে মাপে জানো? আমেরিকানরা ওজন মাপে কিন্তু পাউন্ডে, মানে তোমাদের কোন আইডিয়া আছে কিনা, ওরা এত পাউন্ড অত পাউন্ড বলে। কিন্তু আমরা আবার ওজন মাপি কিসে? আমরা ওজন মাপি হইতেছে কেজিতে। আমরা তাপমাত্রা মাপি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তুমি দেখবে আমেরিকানরা কিন্তু ডিগ্রি সেলসিয়াস মাপে না, ওরা মাপে কিন্তু ফারেনহাইট। এরকম অনেক কিছু আছে। যেমন হচ্ছে আমেরিকানরা ওরা ফ্লোর শুরু করে হইতেছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফ্লোর 2, আর আমরা অনেক সময় গ্রাউন্ড ফ্লোর থেকে ফ্লোর 1, মানে দোতলাকে কেউ কেউ সেকেন্ড ফ্লোর বলে, আবার কেউ কেউ ফার্স্ট ফ্লোরও বলে। এরকম কিন্তু অনেক কাহিনী আছে, দেশে দেশে মহাদেশে মহাদেশে আছে। সো কোনো দেশে এমকেএস পদ্ধতি চলতো, কোনো দেশে সিজিএস পদ্ধতি চলতো, কোনো দেশে এফপিএস পদ্ধতি চলতো, এরকম অনেকগুলো পদ্ধতি ছিল। তো হ্যাঁ, আমরা কেক কিনি আবার পাউন্ডে, দেখছো? যেমন ধরো শক্তির এস একক কি? জুল। কিন্তু খাবারের শক্তি আবার কিসে মাপো? খাবারের শক্তি তুমি ঠিকই ক্যালোরিতে মাপো, ক্যালোরি কিন্তু আবার এস একক না, বাট প্রচলিত একক। তো কাহিনী হইতেছে যে এসআইটা তো ভাই সারা দুনিয়াতে স্বীকৃত, সায়েন্স সমাজে স্বীকৃত, বাট এটা আবার সবসময় পপুলার না। কেন পপুলার না? ধরো এই আমার হাতে যে মার্কারটা আছে, এর ওজন আর কতটুকুই বা হবে? এখন তোমাদের কাছে কি মনে হয়, এটাকে কেজিতে প্রকাশ করলে সুন্দর মান বের হবে, নাকি গ্রামে প্রকাশ করলে সুন্দর মান বের হবে? কি মনে হয়? এটাকে যদি আমি কেজিতে প্রকাশ করি তাইলে ভালো মান আসবে, না গ্রামে প্রকাশ করলে ভালো মান আসবে? নিজে বিবেক ব্যবহার করো। এই মার্কারটাকে, এটাকে কেজিতে প্রকাশ করলে ভালো মান আসবে না, গ্রামে প্রকাশ করলে ভালো মান আসবে। ছোট ছোট জিনিস যার ভর কম, যার দৈর্ঘ্য কম, প্রস্থ কম, এগুলো না এসআই তে ভালো মান আসে না, কারণ এসআই তে ভরের একক কেজি, এসআই তে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আবার ধরো এই যে আমার হাতে কতটুকু দূরত্ব আছে, এই যে এতটুকু এতটুকু এতটুকু, এতটুকু আমি মিটারে প্রকাশ করলে ভালো মান আসবে? জীবনেও না। সেন্টিমিটারে প্রকাশ করলে ভালো মান আসবে। সো এসআইটা যদিও আসলে মানে কাগজে কলমে পারফেক্ট, কিন্তু প্র্যাকটিক্যালি না সিজিএস অনেক সময় কাজে লাগে। সিজিএস এ ভরের একক হচ্ছে গ্রাম, দূরত্বের একক সেন্টিমিটার, সময়ের একক সেকেন্ড। তো যেহেতু এইটা অনেক বেশি হ্যান্ডি, অনেক বেশি কনভিনিয়েন্ট, আর এটা তো ভাই কাগজে কলম ইন্টারন্যাশনালি স্বীকৃত, তো আমাদের কোনোটাকে আসলে বাদ দেওয়া যাচ্ছে না, আমরা দোনোটাকে হচ্ছে রাখি। আশা করি এবার বুঝতে পারছো। তাহলে আমাদের অবশ্যই একটার সাথে আরেকটার সম্পর্ক কি সেটা একটু দেখা উচিত। তাহলে এসআই তে দৈর্ঘ্যের একক মিটার, সিজিএস এ দৈর্ঘ্যের একক সেন্টিমিটার। এটা তোমরা জানো, আমি দুটো তোমরা জানো আমি জানি। এসআই তে বলের একক নিউটন, সিজিএস এ বলের একক হচ্ছে ডাইন। সম্পর্ক হচ্ছে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এখন হ্যাঁ, আমাকে বিরতি দিব অবশ্যই, বাট এটা একটু সবাইকে বলে দিই কিভাবে আসছে। দেখো, মানে সবগুলো না আমি তোমাদেরকে এমনিতেই ব্যাখ্যা শেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড শেখাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ডে না যাওয়াই ভালো। তারপরে বলতেছি যে এফ সমান তো এম এ, এই যে বলটা দেখাচ্ছে বল,
তো এফ সমান তো এম এ, এ মানে ত্বরণ, ত্বরণ মানে কি বেগ বাই সময় না, বেগের পরিবর্তন বাই সময়, তাহলে ভি বাই টি। সো টিটাকে আমি এই পাশে নিয়ে আসছি, ভিটাকে ওই পাশে রাখছি। ভি সমান আবার কি এস বাই টি, এস বাই টি এক্স বাই টি যাই বলো না কেন, এস হচ্ছে দূরত্ব, ভি সমান হচ্ছে এস বাই টি, যে এটা থেকে এটা আসছে। তাহলে আলটিমেটলি 1 নিউটন মানে কি, এখানে যদি 1 নিউটন বসাইতে, এখানে 1 কেজি বসাইতা, 1 মিটার বসাইতা, 1 সেকেন্ড বসাইতা, আমি এটাকে সব সিজিএসে নিব। তাহলে 1 কেজির জায়গায় 1000 গ্রাম বসাইছি, 1 মিটারের জায়গায় 100 সেন্টিমিটার বসাইছি, সেকেন্ড যা ছিল তাই আছে, কারণ দুই সিস্টেমেই সময়ের একক সেকেন্ড। তাহলে আমি দেখলাম 1 নিউটন সমান 10⁵ ঠিক সেরকম 1 জুল সমান 10⁷ আর 1 কুলম সমান হচ্ছে 3 × 10⁹ আমি বলবো সবাই এই স্লাইডটা একটু মুখস্থ করবা। তো আমরা একটা ব্রেকে যাব। তোমরা হচ্ছে 6টা 51-তে চলে আসো।
সবাইকে আসছি নাকি দৌড়ে ভেগে চলে গেছে? সো আমি সবাইকে চাইবো এখানে যে স্লাইডটা আছে সেই স্লাইডটা যেন আমরা মুখস্থ করে ফেলি, এই কনভার্সনের সম্পর্কগুলো মুখস্থ করে ফেলি। এবার আমরা একটু বইয়ের পড়াশোনায় ফেরত যাই। মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অনুপরমাণু নিয়ে কথাবার্তা তো বলা আছে। এবার আসি পরমাণুর মূল কণিকা। সবাই নতুন করে টাইটেল লিখে নাও যে পরমাণুর মূল কণিকা। মূল কণিকা মানে হচ্ছে পরমাণুতে যে কণিকাগুলো পাওয়া যায়। সো মূল কণিকা মানে মৌলিক কণিকা, মূল কণিকা অনেক নামে ডাকা হয়। তো মূল কণিকা ডেফিনেশন কি? যে অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত, তাকে আমরা কি বলি? পরমাণুর মূল কণিকা বলি। এখানে কিছু কথা আছে। কথা হচ্ছে এই যে তোমাদেরকে এখন আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এটা কিন্তু প্রায় সেই 70-এর দশকের পড়াশোনা। মানে আমরা তো জানি যে ইলেকট্রনকে ভাঙা যায় না, নিউট্রনকে ভাঙা যায় না, এই কথাটা সত্যি না। এদেরকেও ভাঙা যায়, নিউট্রন প্রোটনকে ভাঙা যায়, ভেঙে কোয়ার্ক তৈরি করা যায়। কিন্তু আমাদের বইতে আসলে ওই জিনিসগুলো নাই, আমাদের সিলেবাসে ওই জিনিসগুলো নাই, তার জন্য ওগুলো আমরা শিখছি না। এটা আমি তোমাদেরকে যা পড়াচ্ছি ধরো 1970-80 এই দশকের যে বিজ্ঞান ছিল সেই বিজ্ঞান অনুযায়ী পড়াচ্ছি। কিন্তু আমরা তো জানি যে বিজ্ঞান প্রতিনিয়ত ইভলভ করে, প্রতিনিয়ত হচ্ছে আমরা নতুন কিছু দেখি, নতুন কিছু জানি। সো মাথায় রেখো যেটা পড়াচ্ছি সেটা সম্পূর্ণ ঠিক না, বাট এক্সামের জন্য ঠিক আছে। তাহলে যে অতি সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত সেগুলোকে আমরা পরমাণুর মূল কণিকা বলি। এখন পরমাণুর মূল কণিকা 3 রকম। কি কি? একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা অস্থায়ী মূল কণিকা, একটা কম্পোজিট কণিকা। এখন এইগুলো না মানে তোমাদের পড়াইতে গেলে আমি খুব খুব ঝামেলায় পড়ি। কেন ঝামেলায় পড়ি জানো? কারণ এই জিনিসগুলো এখানে যা লেখা আছে বিশ্বাস করে সবগুলো ঠিক না, সবগুলো ঠিকই না। কারণ ভাই যেগুলোকে আমরা স্থায়ী মূল কণিকা বলি এগুলো ঠিক না। স্থায়ী মূল কণিকা ডেফিনেশন বইয়ে দেওয়া আছে যে সব পরমাণুতে সব সময় থাকে। আবারও বলি, স্থায়ী মূল কণিকা বলে দেওয়া আছে যে স্থায়ী মূল কণিকা, ছোট করে যদি ডেফিনেশন লিখে দেই, সব পরমাণুতে সব পরমাণুতে স্থায়ীভাবে থাকে। তাহলে যে কণিকাগুলো সমস্ত পরমাণুতে থাকে এবং স্থায়ীভাবে থাকে সেগুলোকে স্থায়ী মূল কণিকা বলা হয়। এখন দেখো আমি এখানে প্রোটনকে স্থায়ী মূল কণিকা বলতেছি, কিন্তু ভাই প্রোটন তো বিশ্বাস করো যে হইতেছে প্রোটনকেও না ভাঙা যায়। আমি নিউট্রনকে স্থায়ী মূল কণিকা বলি, নিউট্রনকে তো ভাঙা যায়। সো এগুলো সঠিক না, তার জন্য আমি না এখানে যা দেখাচ্ছি সেইখানে নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করি না আমি। কারণ একটা ভুল জিনিসকে তুমি কতটা আসলে ব্যাখ্যা করবা, একটা ভুল জিনিসকে ব্যাখ্যা করতে গেলে তো ভুল তথ্য লাগবে। ভুল তথ্য যত দিবা তখন একটার পিছে আরেকটা ভুল তথ্য আসবে, এগুলোর কোনো মানে হয় না। আমি সবাইকে বলবো এখানে যে ছকটা আছে সেই ছকটা তুমি শুধু পরীক্ষার জন্য শিখো। বুঝতে পারছি? তাহলে স্থায়ী মূল কণিকা কারা কারা? ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরিচয় আস্তে আস্তে পরে আসবে, সমস্যা নাই। তাহলে আবারও বলতেছি, স্থায়ী মূল কণিকা হচ্ছে বইয়ে লেখা আছে সব পরমাণুতে স্থায়ীভাবে থাকে, সেগুলোকে আমরা স্থায়ী মূল কণিকা বলি। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই কথাটাও কি পুরোপুরি সঠিক? এমন একটা পরমাণু বলো যেখানে এই স্থায়ী কণিকাগুলো সবসময় থাকে না। চিন্তা করো, একটা পরমাণু আছে যে পরমাণুতে এই কণিকাগুলো সবসময় থাকে না। তো সবাই একটু লিখে নিও, সেটা হচ্ছে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনে কি থাকে না? নিউট্রন থাকে না। হাইড্রোজেনে নিউট্রন থাকে না। আমি যে বললাম সব পরমাণুতে সবসময় থাকে, এই কথাটা সবসময় সত্যি না। হাইড্রোজেন পরমাণুতে কোনো নিউট্রন থাকে না। আমি যদি এখন একটু তোমাদের সামনে চা খাই, তোমরা কি মাইন্ড করবা? তোমাদের কি খাইতে মন যাবে? বিশ্বাস করো এই চায়ে কোনো চিনি নাই। কোনো চিনি নাই মানে এমন না যে চিনি কম, চিনি নাই লিটারালি, বুঝছো? তো তোমাদের এটা মজা লাগতো না। মনে করো শাওন ভাইয়া সর্দি লাগছে, ওষুধ খাচ্ছে, তাহলে দেখবো তোমাদের খাইতে মন চাইবে না। আর যদি খুব খাইতে মন যায় আন্টিকে বলো যে হইতেছে শাওন ভাই বলতেছে আমার জন্য চা বানাই নিয়ে আসো। আর যদি কোনো আন্টি দেখে থাকেন থেকে থাকেন তাহলে ওকে এক কাপ চা এনে দেন, ও চা খাক আর ক্লাস করুক, তাহলে ঘুমও আসবে না, আবার একটু ব্যস্ত থাকলো, পড়াশোনা করলো। তাহলে কি বললাম? স্থায়ী মূল কণিকা হচ্ছে সেই কণিকা তোমাদের বইয়ের ভাষ্য অনুযায়ী যে কণিকাগুলো সব পরমাণুতে সব সময় থাকে। কি বললাম? যে কণিকাগুলো সব পরমাণুতে সব সময় থাকে সেগুলোকে আমরা স্থায়ী মূল কণিকা বলি। উদাহরণ কি? ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন, যেগুলো আমরা পড়াশোনা করব। আর এখানে একটা এক্সেপশন আছে, হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা বলা হয়
কিছু কিছু পরমাণুতে অস্থায়ীভাবে থাকে। বিশ্বাস করো তোমাদের বইতে এই লাইনটা লেখা আছে, কিছু কিছু পরমাণুতে অস্থায়ীভাবে থাকে। তো আমি কোথায় লিখবো কোথায় লিখবো কোথায় লিখবো, এখানেই লিখি। কিছু পরমাণুতে অস্থায়ীভাবে থাকে। তাহলে যে কণিকাগুলো কিছু কিছু পরমাণুতে অস্থায়ীভাবে থাকে সেগুলোকে অস্থায়ী মূল কণিকা বলে। এগুলো আসলে কোন পরমাণুতে থাকে জানো? ধরো যে পরমাণুগুলোর পারমাণবিক সংখ্যা একটু বেশি, যারা রেডিও অ্যাক্টিভ হয় অথবা যারা রেডিও আইসোটোপ হয় ওদের ক্ষেত্রে থাকে। বাট তোমাদের ভাই এখানে কাজ হচ্ছে এই উদাহরণগুলো মনে রাখা, যেমন পজিট্রন, নিউট্রিনো, মেসন, পাইওন, তারপর হচ্ছে এন্টি নিউট্রিনো, এগুলো একটু মনে রাখা। আর কম্পোজিট কণিকার ডেফিনেশন তোমাদের বইতে লেখা আছে যে পরমাণুতে স্থায়ী কণিকা এবং অস্থায়ী কণিকা, এই কণিকার বাইরেও কিছু কণিকা পাওয়া যায়। এগুলো নর্মাল পরমাণুতে পাওয়া যায় না, যেগুলো রেডিও অ্যাক্টিভ পরমাণু, যেগুলো তেজস্ক্রিয় পরমাণু, সেগুলোতে পাওয়া যায়। সেগুলোকে আমরা কম্পোজিট কণিকা বলি, ডিউটেরন কণা এবং হচ্ছে আলফা কণা। সবাই একটু লিখে নাও, এই উদাহরণগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। আর এগুলো নিয়ে আমি বেশি পড়াশোনা করাই না, বিশেষ করে এই স্লাইডটা নিয়ে বা এই ইনফরমেশন গুলো নিয়ে, কারণ এগুলো আসলে বর্তমানে কোনো ঠিকই নাই। এগুলো অনেক আগের সায়েন্স, আমরা নতুন করে পড়ছি। মেসন একটা কণা, এন্টিমেসন একটা কণা, নিউট্রন একটা কণা, এই কণিকাগুলো হচ্ছে রেগুলার পরমাণুতে পাওয়া যায় না, তো এই জন্য আমরা খুব একটা পড়াশোনা করি না। তাহলে আমি সবাইকে বলবো উদাহরণগুলো মুখস্থ করে ফেলো। সেটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। মূল কণিকা মানে হইতেছে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত, সেগুলোকে আমরা পরমাণুর মূল কণিকা বলে থাকি। ওকে, ভালো কথা। তিন রকম: স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। স্থায়ী, অস্থায়ী, কম্পোজিট। কি কি? স্থায়ী মানে যে পরমাণুগুলো, যে কণাগুলো সমস্ত পরমাণুতে সব সময় থাকে, সেগুলোকে আমরা স্থায়ী কণিকা বলি। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। মনে রাখবা হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। অস্থায়ী কণিকা হচ্ছে কিছু কিছু পরমাণুতে অল্প সময় থাকে, সেগুলোকে আমরা অস্থায়ী কণিকা বলি। পজিট্রন, মেসন, পাইওন, নিউট্রন, এন্টিনিউট্রন, এগুলোকে অস্থায়ী মূল কণিকা বলে। আর মানে কম্পোজিট কণিকা হইতেছে স্থায়ী কণিকা অস্থায়ী কণিকার বাইরেও কিছু কিছু কণিকা পরমাণুতে স্বল্প সময়ের জন্য পাওয়া যায়। আসলে এই কণিকাগুলো বিচ্ছুরণ করে একটা পরমাণু অন্য পরমাণুতে কনভার্ট হয়েছে, তোমাদেরকে শিখাবো, দেখাবো না যে কিভাবে কনভার্ট হয়। সেগুলোকে আমরা কম্পোজিট কণিকা বলি। কারা এরা? যে ডিউটেরন এবং হচ্ছে আলফা কণা। এবার আসি এক একটা করে নাম। আমরা স্থায়ী মূল কণিকাগুলো নিয়ে পড়াশোনা করব। মাসুম বিল্লাহ বলছে ডিউটেরনের নাম আজকে প্রথম শুনলাম। শুনলা? কত কিছুর নাম প্রথম শুনবা। আচ্ছা, প্রথমে দেখি স্থায়ী মূল কণিকা কারা কারা। ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তোমাদেরকে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, একটা মানুষের আইডেন্টিটি কে, মানে একটা মানুষের পরিচয় বহন করে কি বলতো? প্রশ্ন হচ্ছে একটা মানুষের আইডেন্টিটি ক্যারি করে কি? একটা মানুষের নাম। কি মনে হয়? না, একটা মানুষের আইডেন্টিটি তার নাম ক্যারি করে না। কারণ আমার নাম শাওন, অনেকের নামও তো শাওন হতে পারে, সবাই তো আর আমি হব না, তাই না? তাহলে নাম কখনো একটা মানুষের আইডেন্টিটি হবে না। একটা মানুষের আইডেন্টিটি তার চেহারা হতে পারে, হতে পারে। কিন্তু বলা হয় যে পৃথিবীতে 7 জন মানুষের চেহারা নাকি সেম। তো আমি আসলে আমার বাকি 6 জন কোথায় আছে এগুলো খুঁজে বেড়াচ্ছি, এখনো কাউকে পাইনি। তো এরাও চিন্তা করি যে আমার যে কি বলে, আমার মতো যে 6 জন দেখতে, সে হয়তো বা চায়নায় থাকার কথা না, আফ্রিকায় থাকার কথা না, ইউরোপে থাকার কথা না, আমেরিকায় থাকার কথা না, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই এরিয়াতে হয়তো থাকবে। তো চেহারাও হয়তো বা আইডেন্টিটি না, কারণ একাধিক মানুষের সেম চেহারা হতেই পারে। তাহলে একটা মানুষের আইডেন্টিটি হতে পারে যেটা প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক। তার ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা মানুষের জন্য ইউনিক ইউনিক তার ধরো ডিএনএ সিকোয়েন্স প্রতিটা মানুষের জন্য ইউনিক। ওকে, ভালো কথা। আমার প্রশ্ন হতেছে একটা পরমাণুর আইডেন্টিটি কি? চিন্তা করো তো। মানে একটা পরমাণুর আইডেন্টিটি ক্যারি করে কোন সংখ্যা? এই ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নাকি নিউট্রন সংখ্যা? চিন্তা করো, চিন্তা করো। মনে রাখবা এই প্রোটন হচ্ছে একটা পরমাণুর আইডেন্টিটি ক্যারি করে। আইডেন্টিটি বহন করে মানে আমি যদি বলি একটা পরমাণুতে নিউট্রন সংখ্যা 7, পরমাণুটা কোনটা? বিশ্বাস করো জীবনও বলা সম্ভব না পরমাণু কোনটা, কারণ 7 নিউট্রন সংখ্যা অনেক পরমাণু হতে পারে। কিন্তু যদি বলি বলি প্রোটন সংখ্যা সেম 7টা, তাইলে ভাই এটা দুনিয়া উল্টে গেল, সেই পরমাণু নাইট্রোজেন হইতে বাধ্য। যদি প্রোটন সংখ্যা বলি 8, সে অক্সিজেন হইতে বাধ্য।
সো এই তিনটা মৌলিক কণিকার মধ্যে এটা হতেছে পরমাণু সবথেকে ইম্পর্টেন্ট কণা বলতে পারো, ও পরমাণুর পরিচয় বহন করে। ইলেকট্রন কে আবিষ্কার করছে? স্যার হচ্ছে জে জে থমসন। কত সালে? 1897 সালে। এখানে আবার একটু কথা আছে, শোনো। কোন কোন বইতে এখানে গোল্ডস্টাইন লেখা আছে। এখন যে বইতে গোল্ডস্টাইন লেখা আছে ভুল না, এটা নিয়ে বিশাল স্টোরি আছে, বুঝছি কন্ট্রোভার্সি আছে, কিন্তু সর্বসম্মতিক্রমে থমসনকে ইলেকট্রনের আবিষ্কারক হিসেবে চিন্তা করা হয়, বুঝছো? একটু মাথায় রেখো। প্রোটনকে আবিষ্কার করে রাদারফোর্ড, কত সালে? 1911 সালে। আর নিউট্রনকে আবিষ্কার করে জেমস চ্যাডউইক, কত সালে? 1932 সালে। এই তিনটা সাল সবাই মনে রেখো। আমি আশা করি সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে। প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড 1911 সাল, ইলেকট্রন আবিষ্কার করে থমসন 1897। হ্যাঁ, সালটা ইম্পর্টেন্ট। আর বিশেষ করে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা। আর নিউট্রন আবিষ্কার করে জেমস চ্যাডউইক, কত সালে? 1932 সালে। এবং আমরা এটাও জানি যে এটা অবস্থান করে শক্তি স্তরে, মানে নিউক্লিয়াসের বাইরে, এটা অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে, এটা অবস্থান করে নিউক্লিয়াসের মধ্যে। আর প্রতীক হচ্ছে ইলেকট্রনকে সিম্বলাইজ করা হয় হইতেছে ই মাইনাস দিয়ে, প্রোটনকে পি অথবা এইচ প্লাস। তোমরা কি জানো এইচ প্লাস কে কেন প্রোটন বলে? আমি এখানে আবার ফেরত আসবো, একটা প্রশ্ন দিচ্ছি। প্রশ্ন হচ্ছে খ নম্বরে আসে, স্যারদের প্রিয় প্রশ্ন। এইচ প্লাস কে প্রোটন কেন বলে? অনেকে অলরেডি আমাকে আনসার দিয়ে দিছে, তোমরা আনসার চিন্তা করতে থাকো, আমি একটু পানি খাই। আচ্ছা, নর্মাল একটা হাইড্রোজেন পরমাণু আমি চিন্তা করি। সো এই হচ্ছে নর্মাল একটা হাইড্রোজেন পরমাণু, এখানে আমরা 1 1 দিয়ে সিম্বলাইজ করতাম, তাই না? সো এই হাইড্রোজেন পরমাণুতে কি কি আছে? এখানে আছে হচ্ছে একটা প্রোটন আছে, প্রোটন হচ্ছে একটা, ইলেকট্রন আছে হচ্ছে একটা, নিউট্রন কিন্তু নাই। আমরা জানি হাইড্রোজেনে নিউট্রন নাই, কিছুক্ষণ আগে বললাম। ওকে, ভালো কথা। এখন যদি হইতেছে এই হাইড্রোজেন এইচ প্লাস হয়ে যায়, মানে এই যদি একটা ইলেকট্রন দান করে এইচ প্লাস হয়ে যায়, তখন এখানে কি থাকে? প্রোটন থাকে একটা, ইলেকট্রন তো চলে গেছে, নিউট্রন তো চলে গেছে, বুঝছো? তাহলে আসলে এইচ প্লাস এর মধ্যে যা থাকে শুধু একটা প্রোটন থাকে, আর কিছু থাকে না। এই জন্য আমরা এইচ প্লাস কে কি বলি? এইচ প্লাস কে প্রোটন বলি। খুব ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন, কিন্তু পরীক্ষায় হরহামেশাই আসে, তাদের খুব প্রিয় জিনিস। এই তো সবাই পড়ছে, গুড। সুমাইয়া আক্তার, নূর মোহাম্মদ, শাওন হাসান নামে একজন আছে, সুরাইয়া ইসলাম, আব্দুল্লাহ, সামিহা সুলতানা, সোহাগ হোসেন, সবাই সঠিক উত্তর দিচ্ছে। গুড গুড গুড। তাহলে আমরা দেখলাম এইচ প্লাস কে কেন প্রোটন বলে। তো আমি চাইবো এই চারটা সবাই ক্লাসে মুখস্থ করে ফেলো। প্রথমত হচ্ছে ইলেকট্রন কে আবিষ্কার করে? জে জে থমসন। ইলেকট্রন জে জে থমসন, কত সালে? 1897 সালে। আর এইগুলো তুমি অলরেডি জানো। প্রোটন হচ্ছে কি আবিষ্কার করছে? রাদারফোর্ড, কত সালে? 1911 সালে। এবং অবস্থান কোথায়? নিউক্লিয়াসে, সংকেত প্রতীক তো আমরা জানি। আর এটা আবিষ্কার করছে হচ্ছে 1932 সালে জেমস চ্যাডউইক। সবার শেষে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। আরো কিছু তথ্য আছে। ভর, প্রোটনের ভর কত? তুমি যদি গ্রামে প্রকাশ করো তাহলে ভর হচ্ছে এইটা, যে 9.11 10⁻⁻28 গ্রাম। এই যদি আমি কেজিতে প্রকাশ করি তাহলে কত আসবে? যদি ইলেকট্রনের ভরকে কেজিতে প্রকাশ করি তাহলে এখানে যে মানটা থাকে, সো এটা একটু দেখাই দিই। এখানে থাকে হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। বাট নর্মালি গ্রামটাতেই বেশি প্রকাশ করা হয়। এটা যদি কেজিতে প্রকাশ করি তাহলে 10⁻27 হইতো, 1.673 × 10⁻27 কেজি হইতো। এটা কাছাকাছি। আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভরকে কেউ এটা বলে, অথবা কেউ আসলে এটাকে শূন্য বলে। এই কেন শূন্য বলে জানো? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, 1/1837, এটা তো আসলে খুবই খুবই ছোট মান। এত ছোট মান যেটাকে তুমি চাইলে শূন্য ধরতে পারো। সো ইলেকট্রনের আপেক্ষিক ভরকে অনেকে শূন্য ধরে, প্রোটনের আপেক্ষিক ভরকে 1 ধরে, আর নিউট্রনের আপেক্ষিক ভরকেও 1 ধরে। আধানের পরিমাণ তো সবাই জানো,
এবং তুমি যদি এটাকে ইএসইউ তে প্রকাশ করতে চাও তাহলে একটু বলে দিই, এই মানটা থাকে হইতেছে এইটা মাইনাস 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ মুখস্থ করবা। এটা হচ্ছে প্লাস 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। এবার আসে আপেক্ষিক আধান। ইলেকট্রনের আধানকে হচ্ছে আমরা আপেক্ষিকভাবে কত ধরি, -1 ধরি, কারণ এই আধানটাই আসলে হইতেছে সব জায়গায় ক্যারি করে, তো এই জন্য এটাকে আমরা হইতেছে -1 ধরি। এখন মাঝে মধ্যে দেখা যায় পরীক্ষায় চাই হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, তোমরা আবেগের ঠেলায় প্রকৃত মানটা লিখে দিয়ে আসো। আপেক্ষিক মানে যেটা আমরা ধরে নিচ্ছি। তো ইলেকট্রনের চার্জটা আসলে এত এত বেশি পরিমাণ ব্যবহৃত হয়, তো এই জন্য আমরা এটাকে আপেক্ষিক চার্জ -1 ধরে নেই। এটার আপেক্ষিক চার্জ হচ্ছে +1। তো আপেক্ষিক বললে কিন্তু -1 লিখতে হবে, তোমাকে কিন্তু এখানে এই পিওর মানটা বা ফুল মানটা লিখে দিলে কিন্তু হবে না। আপেক্ষিক মানে আমরা এখানে ধরে নিছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, তাহলে সবাইকে এটুকু ক্লিয়ার হয়েছে? আমি একটা একটা করে আসি, দেখো ক্লাসে তোমাদের মুখস্থ হয় কিনা। প্রথমে আসি হচ্ছে ইলেকট্রন, কে আবিষ্কার করছে? জে থমসন। আমার সাথে সাথে মুখস্থ করে ফেলো। ইলেকট্রন কে আবিষ্কার করছে? জে থমসন। কত সালে আবিষ্কার করছে? 1897 সালে। ইলেকট্রন থাকে কোথায়? নিউক্লিয়াসের বাইরে, কক্ষপথে থাকে। ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻⁻28 গ্রাম। আপেক্ষিক ভর কত? 0। ইলেকট্রনের চার্জ কত? 1.6 10⁻⁻19 কুলম্ব, অথবা -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। আপেক্ষিক চার্জ কত? -1। এটুকু মনে রাখলেই হচ্ছে। প্রোটন আসি। সো প্রোটন হচ্ছে কে আবিষ্কার করছে? রাদারফোর্ড। কত সালে? 1911 সালে। কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। প্রোটনের ভর কত? 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আপেক্ষিক ভর আবার 1, এবং প্রোটনের ক্ষেত্রে হইতেছে এই হচ্ছে ওর চার্জের মান, আপেক্ষিক চার্জ হচ্ছে 1। আর নিউট্রন তো হচ্ছে নিউট্রন। ওকে, এবার তোমাদেরকে কিছু প্রশ্ন সলভ করি। প্রথমে লিখে নেওয়া হইতেছে চার্জের কোয়ান্টায়ন কি জিনিস? কোয়ান্টায়ন কি? সবাই লিখে নাও, এটাও খ নাম্বারের প্রশ্ন। চার্জের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টাইজেশন। আচ্ছা, তুমি এখন বাজারে কোনো কিছু কিনতে গেলে বাংলাদেশে এখন সব থেকে ছোট মুদ্রা কোনটা? বাজারে প্রচলিত সব থেকে ছোট মুদ্রা বলো বলো। 1 টাকা। গুড। 1 টাকার নিচে কোনো মুদ্রা বাংলাদেশে হয় না। 1 টাকার নিচে যদি মুদ্রা না হয় তাহলে কোনো কিছুর দাম কি 35.5 টাকা হইতে পারে? কোনো কিছুর দাম কিন্তু 35.5 টাকা হইতে পারে না। অনলাইনে কেনাকাটার সময় করা যায়, বিকাশে মনে হয় 1 পয়সাও পাঠানো যায়, কিন্তু বাস্তবে তো 50 পয়সার কয়েন এখন নাই বললেই চলে, কালে ভাদ্রেও দেখা যায় না। তাহলে বাংলাদেশে কোনো কিছুর দাম 35.5 টাকা বা 22.5 টাকা বা 21.5 টাকা এগুলো হবে না, এগুলো সম্ভবই না। ওকে, ভালো কথা। ঠিক সেরকম বাংলাদেশের মুদ্রার ক্ষেত্রে যেরকম 1 টাকা, চার্জের ক্ষেত্রেও সেটা হইতেছে ইলেকট্রন। ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের থেকে ছোট চার্জ বানানো সম্ভব না, কারণ ইলেকট্রনই হইতেছে চার্জের আধান, চার্জের 1 টাকা। বুঝতে পারো? তাহলে কোনো বস্তুর দাম যেরকম হইতেছে 1 টাকার ফ্র্যাকশন হয় না, কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ হয় না। কি বলছি? কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ বানানো সম্ভব না। এই ব্যাপারটাকে বলা হয় হইতেছে চার্জের কোয়ান্টায়ন। তাহলে চার্জের কোয়ান্টায়নের ডেফিনেশন হইতেছে এইটা, কোন বস্তুর চার্জ কোন বস্তুর আধান ইলেকট্রনের আধানের বা চার্জের, আধান আর চার্জ একই জিনিস, ইলেকট্রনের আধানের পূর্ণ গুণিতক হবে। এই জিনিসটাকে বলা হয় কি? চার্জের কোয়ান্টায়ন। তাহলে চার্জের কোয়ান্টায়ন মানে হইতেছে ব্যাপারটা এরকম,
ধরো কোনো বস্তুর চার্জ এমন হইতে পারে যে হইতেছে আমি বলতে পারি 9 ইন্টু ইলেকট্রনের চার্জ, এইটা হওয়া পসিবল। কোনো বস্তুর চার্জ 10 ইন্টু ইলেকট্রনের চার্জ, এইটাও হওয়া পসিবল। এইগুলো হতে পারে, কিন্তু কোনো বস্তুর চার্জ এইটা হবে না, যে 9.5 ইন্টু ইলেকট্রনের চার্জ, এটা প্র্যাকটিক্যালি কখনোই হয় না, কারণ ইলেকট্রনের চার্জই হইতেছে চার্জের একক, এটাকে কখনো ভগ্নাংশ করা যায় না। সবাই কি বুঝিয়েছি কাঁচা বাচ্চারা? যে কোনো বস্তুর চার্জ ইলেকট্রনের চার্জের পূর্ণ গুণিতক হয়, মানে ইলেকট্রনের চার্জকে আর ভাঙা যায় না, ইলেকট্রনের চার্জকে আর তুমি ওই ফ্র্যাকশন করতে পারবা না, সেটাকে আমরা কি বলি, চার্জের কোয়ান্টাম। ওকে, সো আজকের ক্লাসে আমরা আসলে আর বইতে গেলাম না, আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত তোমরা বই পড়বা না, বই পড়ারই দরকার নেই। কেমিস্ট্রি কোনো পড়া তোমাদের আগামী উইক পর্যন্ত নাই, বা আগামী ক্লাসের আগ পর্যন্ত নাই। তুমি অন্য চ্যাপ্টার পড়ো, অন্য অন্য সাবজেক্ট পড়ো, ফিজিক্স পড়ো, ম্যাথ পড়ো, বায়োলজি পড়ো, বাট কেমিস্ট্রি কিচ্ছু পড়তে হবে না, শুধু আমার খাতাটা পড়ে আসবা। সো মেইন পড়াশোনা আসলে আমরা আগামী ক্লাসে যাব। আরশাদ বলছে কমেন্ট পড়লাম না, পড়ে ফেলছি। এই বুঝতে পারছি কাজকে। আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমার কেমিস্ট্রি কোনো পড়া নেই, তুমি চিল করো, অন্য সাবজেক্ট পড়ো। আপাতত কেমিস্ট্রি তোমাদেরকে আমি আগামী ক্লাস থেকে বলে দিব না, প্রতি ক্লাস শেষে আমি বলে দিব না যে কখন কি পড়তে হয়, ঠিক আছে? তো ঠিক আছে ভাইয়া, ভালো থেকো সবাই, আগামী ক্লাসে দাওয়াত দিলাম। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফেসবুকে পোস্ট করার দরকার নেই, বাট তুমি যেটা করবা, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তোমার অ্যাটলিস্ট 2টা বা 3টা বন্ধুকে শিখো সম্পর্কে বলবা, যে আমরা এখানে কিভাবে ক্লাস নেই, কিভাবে পড়ানো হয়, তারপর ক্লাস নোটগুলো কেমন হয়, এক্সামগুলো কেমন হয়। সো ফেসবুকে পোস্ট করার দরকার নেই, তুমি তোমার 2টা বা 3টা বন্ধুকে শিখো সম্পর্কে বলবা। একদম বাড়াই টাড়াই কিছু বলার দরকার নেই, এখানে যাই হয় সেটাই তোমরা বলবা, কারণ তোমাদের মাধ্যমেই আসলে মানুষ আমাদের সম্পর্কে জানবে, তোমাদের মাধ্যমেই মানুষ আমাদের সম্পর্কে আইডিয়া নিবে। সো এইটা তোমাদের আসলে কাজ। সেটা হচ্ছে আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত বই পড়তে হবে না, 2টা বন্ধুকে বা 3টা বন্ধুকে শিখো সম্পর্কে বলবা, ঠিক আছে? ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।